আচ্ছা। এই অঙ্কটা কি দেখতে পাচ্ছেন? হুম। দেখা যাচ্ছে। আচ্ছা, শুনেন, আমাদের গত ক্লাসে কোম্পানি ট্যাক্স ব্যাটারটা পড়ানো হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে কোম্পানির একটা অঙ্ক করায় দেওয়া হবে, এটা বলছিলাম। আমাদের আরো 3টা হেড বাকি আছে কিন্তু, বুঝছেন? তা আজকে কত নম্বর ক্লাস? আজকে 5 নম্বর, পঞ্চম দিন আজকে। জি স্যার, পঞ্চম দিন। আচ্ছা, ঠিক আছে। তাইলে এইটা একটু দেখেন, এটা প্রথম থেকে একটু দেখেন। স্টার কনজিউমার লিমিটেড ইজ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি engaged in manufacturing and marketing of cosmetic products. The income statement 24-25 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম স্টেটমেন্টে এরকম। রেভিনিউ বা সেলস হচ্ছে 7.5 কোটি টাকা। তো আর বাম দিকে পার্সেজ আছে, ইত্যাদি ইত্যাদি। ডেপ্রিসিয়েশন, ডান দিকে তার বিজনেস ইনকাম ছাড়াও কিন্তু আরো ইনকাম আছে। কি কি আছে? সেটা হলো এফডিআর এর সুদ 3 লক্ষ টাকা, ডিভিডেন্ড ইনকাম নেট অফ ট্যাক্স 40,000 টাকা, ব্যাড ডেট রিকভারি 95,000 টাকা, গেইন অন সেল অফ ওল্ড মেশিন, পুরান একটা মেশিন বিক্রি করে তাতে গেইন দেখাচ্ছে 2,75,000 টাকা। এই, আর বাম পাশে স্যালারি অ্যান্ড ওয়েজেস, অফিস রেন্ট, লিগাল এক্সপেন্ডিচার, ফ্রি স্যাম্পল এক্সপেন্ডিচার, ব্যাড ডেট, স্টাফ ইনসেন্টিভ, জেনারেল এক্সপেন্ডিচার, রিসার্চ কস্ট, ইন্টারেস্ট পেইড, অ্যানুয়াল সাবস্ক্রিপশন টু এমসিসিআই মানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ট্যাক্স এক্সপেন্স, নেট প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা, তো এখন এই হচ্ছে অঙ্ক এবং আদার কিছু ইনফরমেশন দিছে। সেটা কি বলছে? র মেটেরিয়াল কস্টিং 1,70,000 টাকা ওয়াজ পারচেজ ফ্রম মিস্টার এক্স বাই মেকিং পেমেন্ট থ্রু ক্যাশ। আচ্ছা, তারপরে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স অ্যাজ পার থার্ড শিডিউল। একটু বন্ধ করি। এটা হচ্ছে না কেন? কারেকশন করতে পারলাম না। আচ্ছা, বি নাম্বারটা মানে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে 18 লক্ষ টাকা, মানে অ্যাজ পার থার্ড শিডিউল অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 হবে এটা। মানে এটা একটা ভুল আছে, আইটিও মানে আগের সেইটা, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এটা তো এখন নাই। এই জায়গায় হবে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। তো এটা কারেকশন করতে চাচ্ছিলাম, পারলাম না, যাই হোক। এখন একটা জিনিস দেখেন, একটা একটা করে যদি আমরা দেখি অঙ্কের, এই অঙ্কের অ্যান্সার যদি আমরা মুখে মুখে মানে করতে পারি কিনা, তারপরে যদি খাতা কলম নিয়ে বসি তাইলে আমার জন্য সুবিধা হবে। যেমন অঙ্কটা তো এইখানে দেখেন আপনার, এই যে 2টা ইনকাম, এই যে আপনার ইন্টারেস্ট অন এফডিআর, এই দুইটা কিন্তু আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যেটা আজকে আসলে পড়ানোর কথা ছিল এবং পড়ানো হবে, এই অঙ্কের পরে পড়ানো হবে। আজকে তো বাকি 3টে হেড শেষ করার কথা ছিল, কিন্তু তার আগে আমরা সবসময় যে হেড পড়াই সেই হেডের যে অঙ্ক সেটা চেষ্টা করি, এই জন্য আপনাকে দেখাচ্ছি।
তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই কোম্পানিটার তো কসমেটিক্স ব্যবসা, কিন্তু ব্যবসার বাইরেও তার অন্য হেডে ইনকাম আছে। যেমন কোন হেডে ইনকাম আছে? এই যে আপনি ডান দিকে তাকায় দেখেন, ইন্টারেস্ট অন এফডিআর। হুম, ইন্টারেস্ট অন এফডিআর এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। বুঝছেন? তার মানে আমাদের যে 7টা হেড, যার 4টা পড়ানো হয়ে গেছে, পঞ্চম হেড হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। সেই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কি কি আসে? এই ব্যাংক ইন্টারেস্ট ইনকাম, এফডিআর এর ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, তারপরে সঞ্চয়পত্রের সুদ, এগুলো সব কিন্তু আপনার এখানে আসে। তো আমার এই যে কোম্পানি হেড ওয়াইজ আমাকে অঙ্ক করতে হবে। মানে ইনকাম ট্যাক্সে অঙ্ক করার একটা শৃঙ্খলা হচ্ছে, আপনাকে হেড ওয়াইজ করতে হবে, হেড ধরে ধরে অঙ্ক করতে হবে। অ্যাব্রো থ্যাব্রো ভাবে করলে হবে না, বা জগা খিচুড়ি করলে হবে না। হুম। তা আমার কাজটা কি? আমার একটা কোম্পানির অঙ্ক যদি পরীক্ষায় ছোট একটা অঙ্ক আসে, তাহলে আমার কাজ হলো যে এই কোম্পানির বিজনেস ছাড়া আর কি কি ইনকাম আছে, আর কি কি হেডে ইনকাম আছে 7টা হেডের মধ্যে, সেগুলোকে সেপারেট করা। তো এগুলাকে আমাকে প্রথমে সেপারেট করতে হবে। যেমন ইন্টারেস্ট অন এফডিআর 3 লক্ষ টাকা, ডিভিডেন্ড ইনকাম 40,000 টাকা, এই দুইটাই হচ্ছে আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। আর ব্যাড ডেট রিকভারি যেটা 95,000 টাকা, এটা মানে অ্যালাওয়েবল ইনকাম, সুতরাং এটাকে আমার কিছুই করতে হবে না। এটা গতকালকে পড়ানো হয়েছিল আপনাকে, গত পরশুদিন, এই যেদিন ক্লাস ছিল আমাদের, যে ব্যাড ডেট যদি আমাদের পরবর্তী সাবসিকুয়েন্টলি রিকভার হয়, তাহলে সেটা ইনকাম হিসাবে গণ্য হবে। তাই সেটা ইনকাম হিসাবে কোম্পানি নিজে থেকেই দেখাইছে, ফাইন, এটা ঠিক আছে। মানে অনেকগুলা জিনিস আছে যে আমাকে কিছুই করতে হবে না। তারপরে গেইন অন সেল অফ ওল্ড মেশিন, এটার একটা নোট দেয়া আছে, ওইখানে গিয়ে আমরা দেখবো আর কি। আচ্ছা, এইখানে আপনি মানে একটা একটা করে যদি দেখেন, যে র মেটেরিয়াল কিনছে 1,70,000 টাকা, কিন্তু নগদে কিনছে। তো এইটা যেটা, সেটা নগদে কেনাটা কোনো অপরাধ না। র মেটেরিয়াল নগদে কিনছে, সুতরাং নগদে কিনতেই পারে। আইনে কিন্তু এ ধরনের কোনো বিধিনিষেধ নাই। যে বিধিনিষেধ গত ক্লাসে আপনি দেখছেন, যে টোটাল যে এক্সপেন্ডিচার, তার ভিতরে 3টা বাদে বাকিটা যদি 50%-এর বেশি হয়, তাহলে তার একটা ট্যাক্সের বিধান আছে। তো সেই জায়গাগুলো এখানে নাই অবশ্য। আচ্ছা, তাই তার মানে 1 নম্বর আমাকে কিছু করতে হবে না। হুম। কারণ আইনে এমন কোনো কথা বলা নাই যে র মেটেরিয়াল যদি মানে ক্যাশে পেমেন্ট করে, তাহলে সেটা ডিজালভ হবে। এরকম সেকশন 55, 56 আপনাকে গত ক্লাসে মুখস্থ করতে বলছিলাম। তো সেই মুখস্থর মধ্যে 1 নম্বরটা নাই। সুতরাং 1 নম্বরে বাম পাশে আপনি লিখে রাখেন যে কিছুই করিতে হইবে না। 2 নম্বর, ডেপ্রিসিয়েশন। কোম্পানি ডেপ্রিসিয়েশন দাবি করছে 20 লাখ টাকা। ওই যে উপরে তাকায় দেখেন, 20 লাখ টাকা দাবি করছে, কিন্তু পাবে 18 লক্ষ টাকা। উপরে যেটা 20 লক্ষ টাকা দাবি করছে, ওটা হচ্ছে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন। কোম্পানি আসলে পাবে ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল। থার্ড শিডিউলে যে চার্ট দেয়া আছে, সেই চার্ট অনুযায়ী ডেপ্রিসিয়েশন যেটা আসে হিসাবে সেটা পাবে। তো এখানে অঙ্কে আপনাকে সহজ করে দিছে, যে আপনাকে আর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে না। তো ক্যালকুলেট করেই দিছে যে 18 লক্ষ টাকা পাবে ট্যাক্স ল অনুযায়ী। সি নাম্বারটা দেখেন, অফিস রেন্ট ওয়াজ পেইড ইন ক্যাশ আফটার ডিডাক্টিং ট্যাক্স অ্যাট সোর্স। তো অফিস রেন্ট কত টাকা? অফিস রেন্ট আছে 11 লক্ষ টাকা। তো এই 11 লক্ষ টাকা থেকে 10%, যাই হোক, আগে ছিল 5%, ট্যাক্স কাটছে ঠিকই, কিন্তু বাড়িওয়ালাকে পেমেন্ট করছে নগদে। তো গত ক্লাসে আপনাদের শেখানো হয়েছে যে নগদ টাকায় বাড়িওয়ালাকে যদি ভাড়া দেয়া হয়, অফিস ভাড়া দেয়া হয়, তাহলে সেটা ডিজেলও হবে। তার মানে পুরো 11 লক্ষ টাকাই আপনার অ্যাড ব্যাক করতে হবে। এই কোম্পানি প্রফিট শো করছে কত? তাকায় দেখেন, 1,20,62,500। তো এইটার সঙ্গে কিন্তু ওই 11 লাখ টাকা যোগ হয়ে যাবে, যেহেতু বাড়িওয়ালাকে নগদ টাকায় অফিস ভাড়া দিছে। এই। তারপর দেখেন, লিগাল এক্সপেন্সেস ইনক্লুড 1 লক্ষ টাকা পেইড টু এ কনসালটেন্ট উইদাউট টিডিএস। হুম। তো লিগাল এক্সপেন্ডিচার আছে কত? 3,20,000 টাকা। এর মধ্যে 1 লাখ টাকা দিছে একজন কনসালটেন্টকে,
যার কাছ থেকে ট্যাক্স কাটা উচিত ছিল কিন্তু ট্যাক্স কাটা হয়নি। এটা তো গত ক্লাসে আমরা শিখছি 55 ক ধারা, প্রথম ধারাটাই। 55 ক যে কোনো পেমেন্ট যেখানে ট্যাক্স কাটার কথা কিন্তু কাটা হয়নি, তাহলে ওই খরচটা ডিসঅ্যালাউ হবে। ডিসঅ্যালাউ হওয়া মানে কি, শোন ইনকামের সাথে অ্যাড ব্যাক হবে। অ্যাড ব্যাক হয়ে ওই মানে ইনকামটা বেড়ে যাবে এবং বাড়তি ইনকামের উপরে ট্যাক্স আরোপিত হবে। তাহলে এটা গেল ডি নাম্বার। এরপরে আসেন ই, স্যালারিজ ইনক্লুডেড পারকুইজিট টু ওয়ান এমপ্লয়ি, 22,10,000 টাকা। একজন এমপ্লয়িকে মোট মানে পারকুইজিট দেওয়া হয়েছে তাকে 22,10,000 টাকা। বুঝছেন? ওই যে দেখবেন স্যালারি অ্যান্ড ওয়েজেস, ওই যে 69,70,70,000, ওর ভিতরে একজনকেই দিছে মানে পারকুইজিট দিছে 22,10,000 টাকা। সে হয়তো হাই স্যালারিড পার্সন, টপ লেভেলে চাকরি করে। এই আপনাকেও বলতে পারবেন এখান থেকে কত টাকা ডিসঅ্যালাউ হবে? 2,10,000 স্যার। 10,000 টাকা। হ্যাঁ, স্যার 20 লক্ষ টাকা স্যার। না ভাই, সরি স্যার, এখন ডিসঅ্যালাউড হবে স্যার, 20 লক্ষ স্যার টাকা দুই অ্যালাউড হবে। লক্ষ আর দশ হাজার দুই টাকা লক্ষ হবে দশ স্যার। হাজার ডিসঅ্যালাউড হবে স্যার। 2,10,000 স্যার। হ্যাঁ, 2,10,000। এখান থেকে 20 লাখ টাকা পর্যন্ত অ্যালাউড। তার মানে এখানে তাকে এক্সেস পারকুইজিট দিছে 2,10,000। সুতরাং আমরা ডিসঅ্যালাউ করব 2,10,000 টাকা। ডিসঅ্যালাউ করে কি করব, তার যে শোন প্রফিট 1,20,62,500, ওটার সাথে যোগ করব। তারপরে আসেন এফ। এফে হলো জেনারেল এক্সপেন্ডিচার, ইনক্লুড 60,000 টাকা পেইড টু ডাইরেক্টর, ফ্যামিলি এক্সপেন্ডিচার। আপনারা তো গত ক্লাসে আমরা সেকশন 55 আপনাকে মুখস্থ করতে বলছি, সেখানে একটা জায়গায় ছিল যে কোনো কোম্পানির তার কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পার্সোনাল এক্সপেন্ডিচার দেখাতে পারবে না, দেখালে ডিসঅ্যালাউ হবে। এই হলো পার্সোনাল এক্সপেন্ডিচার। একজন পরিচালকের ফ্যামিলি এক্সপেন্ডিচার সেটা কোম্পানির মধ্যে খরচের মধ্যে ঢুকছে, সুতরাং এটা অ্যালাউ হবে না 60,000 টাকা। এখন শোনেন, আপনাকে যে মুখস্থ করতে বলছি তার মানে এই না যে আপনাকে প্রতিটা ক্লজ ক, গ, ঘ, উম, চ, ছ, ট, ঠ এইভাবে সবগুলো মুখস্থ করা সম্ভব না। আপনি শুধু 55 দিলেই হবে, যে ডিসঅ্যালাউড আন্ডার সেকশন 55, এটা দিলেও পারফেক্ট। বুঝছেন? এটা গেল এফ। তারপরে জি, এ 5 ইয়ার ওল্ড মেশিন। স্যার এখানে পরীক্ষার হলে যখন এটা এই আমরা হিসাব করব না, তখন কি সেকশনের রেফারেন্স দিতে হবে? হ্যাঁ, সেকশনের রেফারেন্স দিতেই হবে, তবে সেকশনের পরে যে ক্লজ ওইটা থেকে আপনার মাফ করে দিলাম। আপনার ক, খ, গ, ঘ মুখস্থ করতে হবে না, কিন্তু 55 তো মাস্ট। 55 রেফারেন্স না দিয়ে আপনি আন্দাগুন্দা ভাবে কিভাবে ডিজেলাও করবেন? কোন ক্ষমতা বলে আপনি ডিজেলাও করবেন? আপনাকে বারবার 55 ধারাটা মুখস্থ করতে বলি কি সাধে? আপনাকে বারবার বলতেছি যে পরীক্ষার হলে যাওয়ার আগে 55 এবং 56 এই দুইটা ধারা মুখস্থ করে যাবেন পরীক্ষার হলে। একটা কোম্পানির অঙ্ক যদি পরীক্ষায় আসে, আসবে তো বটেই, তো ছোটখাটো একটা অঙ্ক, কিন্তু ওইটা করতে গেলে তো 55 ছাড়া আপনি এক বিন্দু আগাতে পারবেন না। আচ্ছা, শুধু 55 লিখলেই হবে? 55 মানে ক, খ, গ, ঘ অত মনে থাকে না তো, ওটা সম্ভব নাকি কারোর পক্ষে? না স্যার, কোশ্চেনটাই জন্য করছি স্যার, যেহেতু এমসিকিউ পরীক্ষা, তো এখানে আরে না, এটা তো এমসিকিউ না, আপনি বুঝতেছেন না। এইটা এমসিকিউ না। আপনার এমসিকিউ যেটা সেটা হলো ইয়েস নো অথবা মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেগুলো ঠিক আছে, সাথে দুইটা অঙ্ক আসে পরীক্ষায়। বুঝতে পারছেন? একটা স্যালারির অঙ্ক আসে ব্যক্তির, আর একটা ছোটখাটো কোম্পানির অঙ্ক আসে। তো সেই জি কোম্পানির স্যার অঙ্ক তো বুঝছি। আপনাকে হাতে কলমে করতে হবে। বুঝছেন? কোশ্চেনের নিচেই জায়গা দেওয়া থাকবে, ওই জায়গায় আপনাকে করতে হবে এবং কোশ্চেনটাই ফেরত দিতে হবে পরীক্ষা দেওয়ার পরে। কোশ্চেনের উপরই অ্যান্সার। তো কোশ্চেন আপনি বাসায় নিয়ে আসতে পারবেন না। স্যার অ্যান্সারটা তো আমরা এই ল্যাপটপে করব, ঠিক না স্যার? না, এটা হাতে কলমে করতে হবে? সেইটা দেখবেন যেভাবে গাইড করে সেভাবে করবেন। আমার পড়ানোর দায়িত্ব, আপনি পড়ায়, আপনি শিখেন আগে। তারপরে কিভাবে কি হবে দেখবেন। আচ্ছা, তো এরপরে জি নাম্বারে আসেন। জি নাম্বারে হলো একটা 5 বছরের পুরানো মেশিন, যেটা 5 লাখ টাকায় কেনা হয়েছিল এবং যেটার বুক ভ্যালু বা রিটার্ন ডাউন ভ্যালু এখন 3 লাখ টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে। তো এইটা এখন বিক্রি করা হয়েছে 5,75,000 টাকায়। বুঝছেন?
তো যদি এমন হয় যে একটা মেশিন একটা মেশিন 5 লাখ টাকায় কেনা ছিল এবং 2 লাখ টাকা ডিপ্রিসিয়েশন চার্জ হয়েছে 5 বছর বসে, এবং এখন তার ভ্যালু হচ্ছে, বুক ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। এই অবস্থায় যদি মেশিনটা 5,75,000 টাকায় বিক্রি করা হয়, তাহলে 5,75,000 মাইনাস 3 লাখ সমান সমান 2,75,000 টাকা তার একটা গেইন। এই গেইনটা কিন্তু আপনার উপরে দেখেন, তাকায় দেখেন, গেইন অন সেল অফ ওল্ড মেশিন 2,75,000 টাকা। কোম্পানি ঠিকই দেখাইছে 2,75,000 টাকা, কিন্তু এখানে গোলমাল যেটা, সেটা হলো যে ক্যাপিটাল গেইন হবে 75,000 টাকা। এই 2,75,000-এর মধ্যে ক্যাপিটাল গেইন হচ্ছে 75,000 টাকা। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। বুঝছেন? তো সুতরাং আমাদেরকে এটাকে ভাগ করতে হবে, মানে এখান থেকে এই যে 2,75,000, এখান থেকে 75,000 টাকা ছুটাই ফেলতে হবে। ছুটাইয়া ওটা একটা আলাদা হেডে আমরা নেব 75,000 টাকা আর কি। তার মানে আমার যেটা মনে হয়, এই অঙ্কে আমাদের হেডস অফ ইনকাম হচ্ছে তিনটা। তিনটা কি কি? ইনকাম ফ্রম বিজনেস, 2 নম্বরে হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেটের ইনকাম আছে দুইটা, ইন্টারেস্ট আর ডিভিডেন্ড। আর একটা হলো ক্যাপিটাল গেইন আছে 75,000 টাকা। হুম। তারপরে দেখেন এইস। স্যার এটা আর একটু বলা যাবে স্যার, এটা একটু ক্রিটিক্যাল লাগে আমার আগে থেকে। হুম। এটা আমি একটু অঙ্ক করে এটা একটু ওই দেখাইতে যে পারলে স্যার ভালো গেইন হইতো। থাকে তো আবার ক্যাপিটালটা থাকে। কি থাকে? একটা একটা স্যার এই যে ইনকামে যায়, আর একটা স্যার এই যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার না, সরি স্যার, ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল হ্যাঁ সরি, গেইন। হ্যাঁ ক্যাপিটাল গেইন স্যার, হ্যাঁ হ্যাঁ এইটা স্যার একটু। সেইটাই আর কি। এটা বিষয়টা হচ্ছে কি, যে আপনার কলমটা কেন কাজ করে না বুঝলাম না মাঝে মাঝে, মানে হোয়াইট বোর্ডের যে কলমটা, এটা বুঝতেছি না, কাজ করে না। এটা দেখে মুখে বলি যতটা বোঝেন দেখেন, নতুবা তো আমাকে এটা বন্ধ করে তারপরে একটা হোয়াইট বোর্ড খুলতে হবে, মানে এটা যদি আমি আরো ভালো করে বোঝাতে চাই। যদি মুখের কথায় বোঝেন, দেখেন যতটা বোঝেন, তারপরে আমি মানে হোয়াইট বোর্ড খুলে অঙ্কটাও তো করায় দিতে হবে। এই অঙ্ক আমি এখন মুখে করায় দিতেছি, এরপরে আমি খাতা কলমে করায় দেবো। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে, একটা জিনিস শিখবেন, জানবেন, সেটা হচ্ছে আজকেই জানবেন। আজকে আমরা ক্যাপিটাল গেইন পড়াবো। বুঝতে পারছেন? তো ক্যাপিটাল গেইন একটা হেড। ক্যাপিটাল গেইন মানে কি? একটা ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। এই মেশিনটা ক্রয় করা হয়েছিল 5 লক্ষ টাকায়, এইটা 5 বছর পরে আজকে বিক্রি করা হয়েছে 5,75,000 টাকায়। ডেফিনেটলি এখানে 75,000 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন। তাহলে আমার টোটাল গেইন কত? আমার রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। এই অবস্থায় মেশিনটা বিক্রি করা হয়েছে 5,75,000 টাকা। তা আমার টোটাল গেইন কত? 2,75,000। তা আউট অফ, মানে 2,75,000, 75,000 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন, আর 2 লাখ টাকা হচ্ছে আমার রেভিনিউ গেইন বা বিজনেস প্রফিট। বুঝছেন? কি বোঝা গেছে না যায় নাই? জি স্যার, এখন বোঝা গেছে স্যার। আচ্ছা। এই তো সুতরাং বলতে পারেন যে, স্যার এই যে কোম্পানি 3 লাখ টাকা ভ্যালু তার মানে খাতায়, এই অবস্থায় কোম্পানি 5,75,000 টাকা মেশিনটা বিক্রি করছে, তো 2,75,000 টাকা লাভ হয়েছে, সেই লাভ তো শো করছে। তো অসুবিধা কি? অসুবিধা কিছু নাই। অসুবিধা হলো আমাদের 2,75,000-কে 2 ভাগ করতে হবে। বিজনেস প্রফিট হচ্ছে 2 লাখ, আর 75,000 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। এটা আপনার জমির ক্ষেত্রেও তাই। আপনি এখন তো জমি কিনছেন গাজীপুরে 5 লাখ টাকায়, এখন এটা বিক্রি করছেন 1 কোটি টাকায়, তাহলে আপনার 95,000 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন, 95 লাখ টাকা। কি বোঝেন আমার কথা নাকি? জি স্যার। স্যার আপনার হ্যাঁ, কথা বুঝছি, কিন্তু আপনার মেশিনারি বিক্রি করলে, ফিক্সড অ্যাসেট সেল করা হলে এটা তো আপনার নর্মাল আপনার বিজনেস গেইন না। কি নর্মাল? মানে আমরা আমাদের বিজনেস প্রফিট যেটা না সেটা না, তো এটা নন অপারেটিং ইনকাম।
জি নন স্যার। অপারেটিং ইনকাম, বাট এটা মানে বিজনেস ইনকামেরই পার্ট হবে। আইনে বলছে যে আমাদের এটা পড়ানো হবে আপনাকে, দেখবেন আপনি যে, বা আপনাকে দেখাইছিলাম কিনা, আপনার যখন আমরা এগ্রিকালচারাল ইনকাম পড়াই তখন কি দেখাইছিলাম কিনা মনে নাই, যে 100 টাকা দিয়ে একটা মেশিন কেনা হয়েছে, 30 টাকা ডেপ্রিসিয়েশন, 70 টাকা হচ্ছে রিটার্ন ডাউন ভ্যালু। এই অবস্থায় যদি মেশিনটা 72 টাকায় বিক্রি হয় বা 105 টাকায় বিক্রি হয়, কোন ক্ষেত্রে কি হবে এটা বলছিলাম আপনাকে, স্যার দেখাইছিলাম। এটা গত ক্লাসে পড়ানো হয়েছিল। এটা স্যার আমাদের এটা যে 2 লাখ টাকা ওটা হচ্ছে ডিম বিজনেস ইনকাম হিসেবে রাইট, দেখানো হবে এই দেখছেন, এই গত অ্যাকর্ডিং ক্লাসেই তো টু এটা সেকশন পড়ানো হয়েছে। 46। হ্যাঁ, এটা গত ক্লাসেই তো পড়ানো হয়েছে, তো এটা নিয়ে এত ক্যাসাল কেন? হুম। স্যার এটা নিয়ে আসলে অ্যাকাউন্টিং এর সাথে স্যার একটু মতবিরোধ হয়ে যায় আর কি স্যার। এটা সত্যি কথা। অনেকেই না না, বলতেছে স্যার। এটা 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 সত্যি কথা, এটা আমি স্বীকার করি। অ্যাকাউন্টিং এ তার কাজ হয়েছে কসমেটিক্স এর ব্যবসা, বুঝছেন? তার কাজ মেশিন, মানে মেশিন বিক্রি করা না। তো মেশিন বিক্রি করে তার যে এখানে 2 লাখ টাকা লাভ হয়েছে, এটা হলো কোম্পানির নন অপারেটিং ইনকাম আপনার অ্যাকাউন্টিং সেন্সে। বাট ইনকাম ট্যাক্সের সেন্সে এটা হলো বিজনেস প্রফিট, এটাকে বলা হয় রেভিনিউ গেইন। এবং রেভিনিউ গেইনটা কোথায় যাবে? এটা যাবে বিজনেস ইনকামে, এবং ডিমড বিজনেস ইনকামে যাবে। নর্মালি এটা বিজনেস ইনকামে যায় না, এটা যাবে ডিমড বিজনেস ইনকামে। এবং গত ক্লাসে আপনার সেকশন 46-এ এটা পড়ানো হয়েছে। ডিমড বিজনেস ইনকাম মানে কি? নর্মালি এটা বিজনেস ইনকামে যায় না, কিন্তু এটাকে ধারণাগতভাবে ডিমড মানে হলো ধরে নেওয়া, বুঝতে পারছেন? জি স্যার। নন নন অপারেটিং বিজনেস ইনকাম, ঠিক আছে স্যার। হ্যাঁ, বিজনেস মানে নন অপারেটিং ইনকাম সাধারণত বিজনেসের পার্ট না, আদার দ্যান বিজনেস ইনকাম। নন অপারেটিং ইনকাম হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আদার দ্যান বিজনেস ইনকাম। তো সেখানে আপনার ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ওই যে তারপরে এই যে মেশিন বিক্রিগুলো সবই যায় সেখানে, বা ওয়েস্টেজ সেলও যায়। মানে এই যে কারখানার যে ওই ওয়েস্টেজ, সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পয়সা আসে, সেটাও নন অপারেটিং ইনকামে যায়, নন অপারেটিং প্রফিট বা ইনকাম। কথা সত্য, আমি আপনার সাথে পুরোপুরি একমত যে অ্যাকাউন্টিং এর সাথে ইনকাম ট্যাক্সটা এখানে ডিফার করে, কত কিছুতেই তো ডিফার করে, তো অসুবিধা কি? সর্বশেষ হচ্ছে মানে 1,70,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যেটা ভার্চুয়ালি মানে গ্র্যাচুইটি প্রভিশন। গ্র্যাচুইটি প্রভিশন মানে যে এই কোম্পানির হয়তো গ্র্যাচুইটি ফান্ড আছে, সেইখানে একটা প্রভিশন করে রাখছে যে আমার কেউ কোনো এমপ্লয়ি চলে যেতেও পারে, মানে চাকরি ছেড়ে, তাকে হয়তো 1,70,000 টাকা দেওয়া লাগতেও পারে। তো এটা একটা প্রভিশন, নট অ্যাকচুয়াল। তো কোনো ধরনের প্রভিশন ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড আদার দেন অ্যাকচুয়াল। যেমন প্রভিশন ফর ব্যাড ডেট, এটা ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড, বাট ব্যাড ডেট ইট ইজ অ্যালাউড। যেমন আপনি ওখানে তাকায় দেখেন, ব্যাড ডেট দাবি করছে 1,20,000, এটা অ্যালাউড। আপনি শখের মধ্যে পিএল অ্যাকাউন্টে দেখেন ব্যাড ডেট 1,20,000, এটা কিন্তু অ্যালাউড। কিন্তু এই যে ব্যাড ডেট প্রভিশন বা গ্র্যাচুইটি প্রভিশন, কোনো কোনো ধরনের প্রভিশন ইনকাম ট্যাক্সে নট অ্যালাউড, কারণ ইট ইজ নট অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার, ইট ইজ প্রভিশন। প্রভিশন মানে হলো সন্দেহ, মানে হতেও পারে। তো ওই সমস্ত কথায় কাম হবে না, হতেও পারে এই সমস্ত দিয়া আপনি সেই খরচ আপনি পাবেন না, হলে পাবেন। স্যার তার মানে তাহলে তাহলে স্যার ওই কোনো একটা কোম্পানি অন্য একটা কোম্পানির যদি শেয়ার হোল্ড করে ইয়ার এন্ডে গিয়ে যদি ওই শেয়ার গুলার প্রাইসটা যদি নেমে যায়, যে কস্টে ওরা পারচেস করেছিল, সেক্ষেত্রে কি ওই প্রাইসের গ্যাপটা কি ওরা ইনকাম স্টেটমেন্টে শো করতে পারবে? এটা আবার কোত্থেকে কি কোশ্চেন নিয়ে আসলেন আপনি? এই যা পড়াচ্ছি তার সাথে রিলেটেড না কিন্তু। তারপর আপনার মনে ভেসে আসছে একটা কোশ্চেন, বলেন কি, আবার বলেন, পরিষ্কার করে বলেন। স্যার একটা কোম্পানির অন্য একটা কোম্পানিতে যদি ইনভেস্টমেন্ট থাকে, শেয়ার অন্য একটা পারচেস, কোম্পানিতে কিভাবে ইনভেস্টমেন্ট বলেন, আপনি পরিষ্কার করে বলতে হবে সব কথা। শেয়ার স্যার। শেয়ার মানে শেয়ার হোল্ডার, জি স্যার। একটা কোম্পানি আরেকটা কোম্পানির শেয়ার হোল্ডার। জি স্যার। হ্যাঁ, তারপরে? এখন স্যার ওই যে অ্যামাউন্টটা, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা দিয়ে ওরা শেয়ারটা পারচেস করেছিল, কিন্তু ইয়ার এন্ডে যখন ওরা অ্যাকাউন্টটা প্রিপেয়ার করেছে তখন ওই শেয়ারের ভ্যালুটা ছিল 70,000, কিন্তু এটা ওরা বলেন এটা কি, সেল দাঁড়ান করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আগায়েন না, আমার সব বুঝতে হবে, আপনি কি বলেন। একটা কোম্পানির শেয়ারের ভ্যালু কমে গেল কিভাবে? 70,000 হয়ে গেল কিভাবে? মার্কেট ভ্যালু স্যার। আপনার যা লাগে মার্কেট ভ্যালু। আপনি আর কথা আগায়েন না, আপনার ফুল কোশ্চেনটা নেওয়া হবে না এই ক্লাসে। মার্কেট ভ্যালু দিয়ে কিছু যায় আসে না। মার্কেট ভ্যালু দিয়ে কি হবে? আপনি একটা শেয়ারের দাম বাজারে কমলো বাড়লো তাতে কিছু যায় আসে না। কোম্পানি পেটা, আপনার তো অ্যাকাউন্টিং এর নাই, অ্যাকাউন্টিং ধারণা থাকলে আপনি মার্কেট ভ্যালুর ভিত্তিতে অ্যাকাউন্টিং হয় না।
অ্যাকাউন্টিং হয় কস্ট ভিত্তিতে। আপনি কি আর আগাবেন? বলেন দেখি। জি না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার অঙ্ক মোটামুটি এরকম। আপনাকে কি করতে বলছে? এই উপরের তথ্যের ভিত্তিতে আপনাকে মানে 2024-25 ইনকাম ইয়ার মানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 25-26, এই অঙ্কটা আপনার পরীক্ষায় আসছে, এই অঙ্কটা আপনাকে করতে বলছে। এবং আপনাদের এই একটা অঙ্কই করানো হবে, মানে আমার যে হোল ক্লাস তাতে তো আর আপনি অঙ্ক পাচ্ছেন না, বুঝছেন? তো স্যালারির অঙ্ক করানো হয়েছে, হাউস প্রপার্টির অঙ্ক করানো হয়েছে, আজকে একটা কোম্পানির অঙ্ক করানো হলো মডেল হিসাবে। আর বাকিগুলো আপনি প্র্যাকটিস করবেন আপনি স্টাডি ম্যানুয়াল থেকে, বুঝছেন? এখন এই অঙ্কটা করতে পারবেন কিনা, আপনি অঙ্কে কি চাইছে আপনাকে, যে টোটাল ইনকাম এবং ট্যাক্স লায়াবিলিটি, মানে আপনার ট্যাক্সেবল ইনকাম কত। কোম্পানি তো নেট প্রফিট শো করছে 1,20,00,000, কিন্তু আপনার হিসাবে মানে ট্যাক্সের ল ফলো করলে তার প্রফিট আসে কত, প্রফিট কত হওয়া উচিত যেটার উপরে ট্যাক্স হবে, ট্যাক্সেবল ইনকাম কত হবে এবং কত টাকা ট্যাক্স হবে, এই হচ্ছে জানতে চাইছে, বুঝছেন? তো আসেন আমরা অঙ্কটা করি। এই হচ্ছে অঙ্কের সলিউশন। সলিউশনটা কি? উপরে লেখা দেখেন, ওই যে কোম্পানির নাম কি, স্টার কনজিউমার লিমিটেড। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, টোটাল ইনকাম মানেই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি। ইনকাম ইয়ার হচ্ছে 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26। কম্পিউটেশন অফ টোটাল ইনকাম দেখেন, ইনকাম ফ্রম বিজনেস, তার মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার অ্যাকাউন্টস, কত টাকা প্রফিট শো করছে, 1,20,62,500। আর ট্যাক্স এক্সপেন্স ক্লেইমড ইন অ্যাকাউন্টস 36,27,500। তো এই যে উপরে অ্যাকাউন্টসটা দেখেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটা একটা ছবি তুলতে পারেন, মানে একটা মোবাইলে একটা ছবি তুলতে পারেন, মোবাইলটা পাশে রাখবেন আর ল্যাপটপটা সামনে রাখবেন, তাহলে আপনি মিলাইতে পারবেন। নতুবা আমার তো বারবার এইভাবে অঙ্কে ফিরে আসা সম্ভব না। আপনি নিচের দিকে তাকায় দেখেন, ট্যাক্স এক্সপেন্স, এটা তো আপনার ইনকাম ট্যাক্স ইজ নট এক্সপেন্স, এটা আসলে নেট প্রফিট হবে, এই দুইটা যোগ করলে যা হয় 1,56,00,000 যা আসে আর কি। তো আমাদেরকে সবসময় অঙ্কে বিফোর ট্যাক্স প্রফিটটা নিতে হবে, নট আফটার ট্যাক্স। আমরা যে ইনকামের উপরে ভিত্তি করে অঙ্কটা করব, দ্যাট ইজ অলওয়েজ নেট প্রফিট বিফোর ট্যাক্স, নট নেট প্রফিট আফটার ট্যাক্স। তো নেট প্রফিট বিফোর ট্যাক্স কত, ওই দুইটা যোগ করলে যা হয়, এই যে 36,27,500 প্লাস 1,20,62,500, এই দুইটা যোগ করলে যেটা হয় সেটাই হলো নেট প্রফিট বিফোর ট্যাক্স। দ্য নেট প্রফিট বিফোর ট্যাক্স কোম্পানি শো করছে 1,56,90,000। এখন হলো লেস নন বিজনেস ইনকাম ফর সেপারেট কনসিডারেশন, মানে টু বি কনসিডার্ড ইন অ্যাপ্রোপ্রিয়েট হেড, মানে আমাদের যেহেতু 60টা হেড এবং আমাকে ইনকাম ট্যাক্সের অঙ্ক করতে হবে সবসময় হেড ওয়াইজ। তো ইন্টারেস্ট অন এফডিআর 3 লাখ টাকা, ডিভিডেন্ড ইনকাম 40,000 টাকা, ক্যাপিটাল গেইন ফ্রম সেল অফ ওল্ড মেশিন 75,000 টাকা। ওই 2,75,000-এর মধ্যে 75,000 আমি ছুটাই ফেললাম, যে এটা আলাদা হেডে যাবে। আমি এখন এখান থেকে বিয়োগ করলাম, পরে আবার এগুলো যোগ করব, অন্য হেডে গিয়ে যোগ করব। তাহলে 4,15,000 বাদ দিলে 1,52,75,000। তারপরে হলে দেখেন যে অ্যাড ইনএডমিজেবল এক্সপেন্ডিচার অ্যান্ড এক্সপেন্ডিচার ফর সেপারেট কনসিডারেশন, প্রভিশন ফর গ্র্যাচুইটি 1,70,000, এটা পাবে না। এটা নোট 3-এ বলা আছে যে কোনো ধরনের, এই যে 3 নম্বর নোট, 3 নম্বর নোট, এই যে দেখেন, প্রভিশন ফর গ্র্যাচুইটি ইজ নট অ্যালাউবল এক্সপেন্ডিচার ইন দ্য ইয়ার হোয়েন প্রভিশন ইজ মেড, রাদার ইট ইজ অ্যালাউড হোয়েন অ্যাকচুয়াল পেমেন্ট ইজ মেড। যদি অ্যাকচুয়ালি মানে গ্র্যাচুইটি পেমেন্ট করতো তখন কিন্তু এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার ছিল, বাট যে বছরে এটা প্রভিশন করবে সেই বছরে নট নট টু বি অ্যালাউড, এই যে 3 নম্বরের লেখা। তার মানে 1 নম্বরে গেল যে প্রভিশন ফর গ্র্যাচুইটি 1,70,000 টাকা ডিজেলাও হবে, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 20 লাখ টাকা ডিজেলাও হবে, পরে আবার 18 লক্ষ টাকা পাবে অ্যাডমিজেবল এক্সপেন্ডিচার হিসাবে। ফ্রি স্যাম্পল 1,80,000 ডিজেলাও হবে, পরে আমরা দেখব যে আইনত গত ক্লাসে যে পড়ানো হয়েছে সেই অনুযায়ী কত টাকা পায় সেইটা আবার আমরা দেব।
স্টাফ ইনসেনটিভ 8 লাখ টাকা ডিজেলও হবে। পরে আমরা দেখব যে অ্যাজ পার সেকশন 55 স্টাফ ইনসেনটিভ কতটুকু পর্যন্ত পাবে। তারপরে পেইড ইন ক্যাশ। হুম মানে বাড়িওয়ালাকে যে নগদে ভাড়া দেওয়া হয়েছে 11 লক্ষ টাকা, এটা 55 ঠ অনুযায়ী এটা ডিজেলও হবে। ওই ঠ আপনার লিখতে হবে না, আপনি শুধু 55 লিখলেই হবে। তারপরে কনসালটেন্সি ফি, এটা যে 55 ক অনুযায়ী উইদাউট টিডিএস, মানে ট্যাক্স না কেটেই যে পেমেন্ট করছে এই জন্য 1 লাখ টাকা ডিজেলও হবে। এক্সেস পারকুইজিট 2,10,000 টাকা ডিজেলও হবে। 20 লাখ টাকা পর্যন্ত অ্যালাউড। ডাইরেক্টরস ফ্যামিলি এক্সপেন্ডিচার বিং পার্সোনাল অ্যাজ পার সেকশন 55 ত উম, তো 60,000 টাকা। তো সব মিলে এখানে 46,20,000 টাকা ডিজেলাও হলো। মানে ডিজেলাও হওয়া মানে অ্যাড হলো, তার শোন ইনকামের সঙ্গে অ্যাড হলো, তাতে আসে 1,98,00,000। এখান থেকে লেস এডমিজেবল এক্সপেন্ডিচার কি কি? আপনার ট্যাক্স ডেপ্রিসিয়েশন গিভেন ইন দ্য কোশ্চেনই বলা আছে যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছে 18 লক্ষ টাকা। তারপরে ফ্রি স্যাম্পল এক্সপেন্ডিচার দাবি যেটা করছে ওইটাই পাবে, কারণ নোট 1 একটু দেখে আসি। নোট নোট 1, এই যে ওয়ার্কিং অ্যান্ড নোট, ফ্রি স্যাম্পল টার্নওভারের 50 পয়সা% পর্যন্ত অ্যালাউড, বুঝছেন? তো গত ক্লাসে পড়ানো হয়েছিল, কিন্তু এটা সেকশন 55-এ বলা আছে যে ফ্রি স্যাম্পল কতটুকু পর্যন্ত অ্যালাউড। তো শোন যে মানে তার যে 5 কোটি টাকার বেশি এবং 10 কোটি টাকার কম, তার মানে এইটার উপরে ডাইরেক্ট 50 পয়সা%। তাতে আসে 3,75,000 টাকা পর্যন্ত যদি ফ্রি স্যাম্পল এক্সপেন্ডিচার সে ক্লেম করতো সে পাইতো। যেহেতু সে দাবি করছে মাত্র 1,80,000, সুতরাং পুরোটাই অ্যালাউড। লেখা আছে অ্যাজ ক্লেম ইজ লেস দ্যান 3,75,000, সো অ্যাকচুয়াল ক্লেম অফ 1,80,000 টাকা ইজ টু বি অ্যালাউড। তো ফ্রি স্যাম্পল 1,80,000। স্টাফ ইনসেন্টিভ, এটা হচ্ছে ডিসক্লোজ নেট প্রফিট অর অ্যাকচুয়াল এক্সপেন্স হুইচ এভার ইজ লোয়ার। ডিসক্লোজ নেট প্রফিট কত? ওই যেটা আছে ওটা 10%। ডিসক্লোজ নেট প্রফিট তো হলো 1,56,00,000। 1,56,90,000, তার 10%-এ আসে 15,69,000। সে দাবি করছে মাত্র 8 লাখ। তো দাবি যেহেতু সীমা লঙ্ঘন করে নাই সীমার মধ্যে, সুতরাং পুরোটাই পাবে। এই অঙ্কটা দুইভাবে করা যেত। সেটা হলো উপরে আমরা 4 নম্বরে একবার স্টাফ ইনসেন্টিভ অ্যাড করছি, ইনএডমিজেবল ডিসঅ্যালাউ করছি, আবার পরে আবার ওই একই টাকা অ্যালাউ করছি। তা আপনি ওইখানেই মানে কোনো কিছু না করেও পারা যেত। মানে আমি উপরেও ডিসঅ্যালাউ করব না, নিচেও অ্যালাউ করব না, শুধু একটা নোট দিয়ে দেবো যে যেহেতু স্টাফ ইনসেন্টিভ দাবি করছে সেটা হিসাব করে দেখলাম যে সেটা অ্যালাউবল লিমিটের মধ্যে, সুতরাং আমি কোনো অ্যাড ব্যাক করলাম না, আমি কিছুই করলাম না। তো একটা নোট দিতে হইতো তাইলে। এই তো যাই হোক, এখন বিজনেস ইনকাম আমরা বের করে ফেলছি 1,71,15,000। এখন আরও দুইটা ইনকাম বের করতে বাকি। ক্যাপিটাল গেইন অন সেল অফ ওল্ড মেশিন, পুরান মেশিন বিক্রি করে ক্যাপিটাল গেইন হয়েছে 75,000 টাকা। এই যে এটা হলো ভিন্ন হেড। আর 3 নম্বর হেড হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। দুইটা ইনকাম, একটা হলো ইনকাম ইন্টারেস্ট অন এফডিআর 3 লাখ টাকা, আর ক্যাশ ডিভিডেন্ড, এটা গ্রস ধরতে হবে, যদিও অঙ্কে দেওয়া আছে নেট, আসলে ইনকামটা আসবে গ্রস। এবং এটা ডিভিডেন্ডের উপরে টিডিএস এর রেট হচ্ছে 20%। তো 50,000 টাকার উপরে 20%-এ 10,000 টাকা ট্যাক্স কাটার পরে কোম্পানি হাতে পাইছে 40,000 টাকা। সেইটাই কোম্পানি দেখাইছে, কিন্তু দেখানোটা উচিত হয় নাই। 50,000 টাকাই দেখানো উচিত ছিল। আর যে ট্যাক্স যেটা কাটছে ওইটা পরে বিয়োগ হবে আর কি। এই তো আমাদের অঙ্কের একটা পার্ট শেষ, মানে টোটাল ইনকাম। এই টোটাল ইনকামের 3টা ধাপ: বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন, আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। পুরো সলিউশনটা আপনার সামনে, বুঝছেন? কারো কোনো কোশ্চেন? স্যার অ্যাকচুয়ালি স্যার এখন আসলে কোশ্চেন হয় না, যখন স্যার নিজে ট্রাই করতে যাই তখন স্যার কোশ্চেন গুলো মাথায় আসে, তো পরে তো আর আমরা প্রবলেম সলভিং কোনো ক্লাসে পাই না আসলে তেমনি ভাবে।
হুম। ওগুলা যদি আর একটু দেখতাম স্যার, কোনটা? নোটগুলো আর কি, নোটগুলো ওয়ার্কিং গুলো। ওটা তো যাবো, নোটগুলো দেখবেন তাই? আচ্ছা দেখেন, ফ্রি স্যাম্পল এক্সপেন্ডিচার 7.5 কোটি টাকার, ওইটা তো দেখছেন। 1 নাম্বারটা তো দেখছেন। 2 নাম্বারে হলো এই যে মানে ওই যে 5,75,70,000 টাকায় যে মেশিন বিক্রি করছে, ওই হিসাবটা তো মুখে বলছিলাম, এখন আপনি নিজে দেখেন। 5,75,000 লেস রিটার্ন অন ভ্যালু 3 লাখ, টোটাল গেইন অর প্রফিট আমরা যাই বলি 2,75,000। এর ভিতরে 75,000 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন, ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইস অ্যান্ড অরিজিনাল কস্ট। আর বিজনেস প্রফিট হচ্ছে ডিফারেন্স বিটুইন অরিজিনাল কস্ট অ্যান্ড বুক ভ্যালু, টোটাল 2,75,000। এখানে এই 2 লক্ষ টাকা কি আমার ইনকামে কি আসছে হ্যাঁ, বিজনেস? ইনকাম তো না, এই যে মানে অঙ্কটার মধ্যেই 2,75,000 টাকা তারা তো ইনকাম হিসাবে শো করছে। জি স্যার। আমার কিছু করতে হয় না, আমি শুধু 2 ভাগ করে দিছি, শুধু ওইখান থেকে 75,000 টাকা ছুটেই আই না, ওটাকে ক্যাপিটাল গেইনে আমরা দিয়ে দিছি। আমরা শৃঙ্খলিতভাবে অঙ্কটা করছি, কিন্তু অঙ্কটা বিশৃঙ্খল অবস্থায় ছিল। জি কি স্যার। বোঝেন আমার কথা নাকি? জি স্যার। জি স্যার, বুঝছি। দুইটা মিলানো ছিল। তারপরে 3 নাম্বার তো আপনি দেখছেন যে প্রভিশন ফর গ্র্যাচুইটি ইজ নট অ্যালাউবল এক্সপেন্ডিচার। আরগুলা আরগুলা হলো আপনার ট্যাক্স ক্যালকুলেশনের সাথে রিলেটেড। তো যাই হোক, মোটামুটি আপনার আমরা যে টোটাল ইনকামের পার্ট, সেটা মনে হয় আপনার মানে কোনো কোশ্চেন থাকার কথা না। এখন আসেন ট্যাক্স ক্যালকুলেশনে। ট্যাক্স ক্যালকুলেশনের পার্টটা হলো এই বিজনেস ইনকাম। বিজনেস ইনকাম আসছে আপনার 1,71,15,000, এর 27.5%-এ ট্যাক্স আসে 47 লাখ কত। ক্যাপিটাল গেইন হচ্ছে মানে 75,000। এটার উপরে ট্যাক্স আসছে 11,250। ইন্টারেস্ট ইনকাম আছে, এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম আছে 3 লক্ষ টাকা, এর উপরে 27.5%-এ এটা ভুল আছে। এটা আমি ভাবছিলাম আপনাদেরকে পাঠিয়ে দেবো সলিউশন সহ, কিন্তু একটু কারেকশন করে পাঠাইতে হবে। এই যে 32.5% লেখা, ওটা তো হয় না, ওটা হবে 27.5%। 27.5% হিসাবেই করা, বুঝছেন? কিন্তু বাম পাশে 32.5%, ওটা রং, ওটা ভুলে আসছে, ওটা একটু কেটে দিতে হবে আর কি। তারপরে ডিভিডেন্ড ইনকাম, এর ট্যাক্স রেট হচ্ছে 20%। 50,000 টাকার 20%-এ 10,000 টাকা। টোটাল ট্যাক্স আসছে 48,10,375, লেস ট্যাক্স অলরেডি পেইড অর ডিডাক্টেড এট সোর্স। উৎসে এফডিআর এর উপরে 20% টিডিএস করা আছে 60,000 টাকা, যদিও টিডিএসটা আপনাদের পড়ানো হয় নাই। সম্পূর্ণ সিলেবাসটা না পড়াইয়া মানে অঙ্ক করাইতে গেলে কিছু প্রবলেম হয়। আবার আপনারা বলতেন যে স্যার কোম্পানি মানে পড়াইলেন, কিন্তু একটা অঙ্ক করাই দিলে আমরা বুঝতে আরো সুবিধা হইতো গত ক্লাস, সেই জন্যই মানে আমি শুরুতেই হাত দিছি এটা। যেমন টিডিএস এর ক্লাসটা তো আপনাদের হয় নাই, সেই হলে দেখতেন যে এফডিআর বা ব্যাংক ইন্টারেস্ট সুদের উপরে একটা কোম্পানি যদি মানে করে এফডিআর করে ব্যাংকে, তখন ব্যাংক তার কাছ থেকে 20% রেটে ট্যাক্স কেটে রাখে। তাকে যে 3 লাখ টাকা সুদ দিছে, ওখান থেকে কিন্তু 20% ট্যাক্স কেটে রাখছে। 3 লাখ টাকা 20%-এ 60,000 টাকা, বুঝছেন? স্যার, বুঝছি এটা স্যার। হ্যাঁ, কিন্তু কোম্পানিকে ট্যাক্স আরো দিতে হবে। আরো কত দিতে হবে? উপরে 3 নাম্বারে দেখেন, 3 লাখ টাকার উপরে 27.5% হারে তার 82,500 টাকা আসছে ট্যাক্স। ট্যাক্স অলরেডি দেয়া আছে তার 60,000, এটা এটা মাইনাস হবে। ডিভিডেন্ডটা মোটামুটি ফাইনাল,
মানে টিডিএসও 20%, ট্যাক্স রেটও 20%। সুতরাং একটা জিনিস দেখেন, উপরে 4 নম্বরে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স আসছে 10,000, ট্যাক্স কাটাও আছে 10,000, মানে একবার আমরা ট্যাক্স করলাম 10,000, আবার মাইনাসও করবো এখন 10,000। তো আলটিমেটলি ডিভিডেন্ডের উপরে আর কোনো ট্যাক্স দিতে হবে না। তো নেট ট্যাক্স লাইবিলিটি আসে 47,40,375। এইখানে অঙ্কে আরেকটা ভুল আছে, এখানে এই 47,40,375 থেকে আমাকে আরো একটা ট্যাক্স বাদ দিতে হবে, যে ট্যাক্সটা অলরেডি কোম্পানি জমা দিচ্ছে। সেটা হলো 36 লাখ কত জানি, এই যে 36,27,500 অঙ্কটাই আছে, অঙ্কের ভিতরে এই যে ট্যাক্স এক্সপেন্ডিচার 36,27,500, মানে এই কোম্পানি মানে ট্যাক্স দিছে তার ইনকামের উপরে 36,27,500, ওটাও বিয়োগ হবে এখান থেকে, যে আর কত দিতে হবে কোম্পানিকে। তার মানে এই যে নেট ট্যাক্স লাইবিলিটি যেটা বের করছি 47,40,375, এখান থেকে কিন্তু ওই 36 লক্ষ টাকা বিয়োগ হবে, যে লেস ট্যাক্স পেইড বাই দি কোম্পানি। আর উপরে যেটা 1-2 ওটা হচ্ছে টিডিএস। আর এখন আরেকটা যেটা বাদ যাবে সেটা হলো ট্যাক্স পেইড বাই দি কোম্পানি, 36 লক্ষ টাকা, ওটাও বাদ যাবে। তা বাদ যাওয়ার পরে হয়তো 11 লাখ টাকা ট্যাক্স দিতে হবে এরকম আর কি, মানে বিষয়টা অনেকটা এরকম, বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। অ্যাডভান্স ট্যাক্স ছিল মনে হয় মেবি। হ্যাঁ কি? স্যার অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিল হয়তো, এরকম কিছু স্যার। হ্যাঁ, অ্যাডভান্স ট্যাক্স দিলে ওটাও তো বাদ যাবে। 36 লক্ষ টাকা যদি আমরা ধরি যে কোম্পানি অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে 36 লক্ষ টাকা, তাহলে ওটাও বাদ যাবে এখানে। হ্যাঁ জি স্যার, এটাই বলতেছি। হ্যাঁ, বাদ যাবে। স্যার বাদ দিয়ে যেটা থাকবে ওইটাই তো নেট ট্যাক্স মানে আসলে লাইবিলিটি হবে। অঙ্কের অ্যান্সারে ভুল আছে, এটা 47,40,000 টাকা হবে না, হবে ওই ওটাই তো 36 লক্ষ স্যার, বাদ দিয়ে 11 লক্ষ সামথিং আসবে আর কি, বুঝছেন, বা 10 লাখ সামথিং আসবে। ওইটাই নেট হ্যাঁ, ট্যাক্স লাইবিলিটি। এটা আমি কারেকশন করে আপনাকে পাঠাবো আর কি। উপরে ভুল আছে, উপরেও 3 নম্বরে 32.5%, যেটা ওটা ভুল। তো এরকম আর কি। আর আরেকটা ভুল আছে, ওই যে আইটিও লেখা 1984, ওটা হবে 2023 সালের আইন। এখন আপনি নোটগুলো দেখেন, নোটগুলা আপনার কিছু কিছু নোট আপনার বাকি আছে। সেটা হলো অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন গ্রস বিজনেস প্রফিট, এটার উপরে 1% হবে, 60 পয়সা যেটা, এটাও আমাকে কারেকশন করতে হবে। 1% হবে, 1%-এ যেটা আসে তার থেকে আমাদের রেগুলার ট্যাক্স অনেক বেশি। আমার বিজনেসে আমার বিক্রয় কত, 7.5 কোটি, আর 95,000, আর হচ্ছে 5 লাখ, এই দুইটা জানি কি রিসিট আছে। তো সব মিলে 7,55,95,000, এর উপরে 1%, যেটা 60 পয়সা হলো গতবারের আইন। এখনকার মিনিমাম অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্সের হচ্ছে 1%। তো তাতে করে এটা মানে হিসাব নিকাশটা একটু চেঞ্জ হবে, তাতে কিছু যায় আসে না। আইনে বলছে যে আমার বিক্রয়ের উপরে 1%, আর আমার রেগুলার ইনকামের উপরে 27.5%, দুইটার মধ্যে যেটা হায়ার। তো অলরেডি আমরা ট্যাক্স বের করে ফেলছি 47 লক্ষ টাকা, এটা অনেক হায়ার। কোথায় 4,53,570 আর কোথায় 47 লাখ। এখন অবশ্য 4,53,000 হবে না, এটা 4 লাখের জায়গায় হয়তো 7 লাখ হবে, তাতেও কিছু যায় আসে না, সেটাও অনেক কম 47 থেকে। সো রেগুলার ট্যাক্স উইল বি অ্যাপ্লিকেবল হিয়ার অ্যাজ ইট ইজ হায়ার দ্যান মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিট। তো আমাদের অঙ্ক করার সময় আমাদেরকে যেটা করতে হয়, যে আমি ইনকাম বের করব, ইনকামের উপরে আমি 27.5% হিসাবে ট্যাক্স বের করব, আর তুলনা করব আমি গ্রস রিসিটের উপরে 1% হিসাবে কত আসে, দুইটার মধ্যে যেটা বেশি সেটাই হবে ট্যাক্স। তো 4 নম্বরে যে নোট, এই নোটটা আমাকে হালকা চেঞ্জ করে দিতে হবে, বুঝছেন? তো সেটা আমি দেখে চেঞ্জ করে আপনাকে পাঠিয়ে দেবো। 5 নাম্বার তো আপনার অলরেডি, ও 5 নম্বরে হচ্ছে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন কত আমার, 75,000, 75,000-এর 1%-এ আসে কত, 750 টাকা। হোয়ারাস রেগুলার ট্যাক্স অন ক্যাপিটাল গেইন কামস এর টাকা 11,250। 75,000 টাকা 15%-এ আমরা অলরেডি ট্যাক্স বের করছি 11,250। সো রেগুলার ট্যাক্স উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ ইট ইজ হায়ার। 5 নাম্বারটা ক্লিয়ার? হুম, জি স্যার। আচ্ছা। 6 নম্বরটা দেখেন, একইভাবে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন ইন্টারেস্ট ইনকাম কামস এট 3 লাখ টাকার 1% আসে 3,000, হোয়ারাস রেগুলার ট্যাক্স অন ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 82,500, মানে 3 লাখ টাকার 27.5%। সো
রেগুলার ট্যাক্স উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ ইট ইজ হায়ার। 7 নাম্বার একই কথা, 7 নাম্বারে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন ক্যাশ ডিভিডেন্ড কামস অ্যাট 50,000 টাকার 1%-এ 500 টাকা, whereas রেগুলার ট্যাক্স আসে 10,000 টাকা। সো রেগুলার ট্যাক্স উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ ইট ইজ হায়ার। 8 নাম্বার, অ্যাজ ট্যাক্স ইজ ক্যালকুলেটেড অন বিজনেস ইনকাম 1,71,15,000-এর উপরে আমরা 27.5% হিসাবে ক্যালকুলেট করছি। অ্যান্ড অ্যাজ বিজনেস ইনকাম ইনক্লুডস স্পেশাল বিজনেস ইনকাম, ওই যে কটা 55 ধারায় ডিজেলাও হয়েছে ওগুলো কিন্তু সব স্পেশাল বিজনেস ইনকাম আন্ডার সেকশন 56। সুতরাং ওইটার উপরে রেগুলার রেটে ট্যাক্স হবে। তো ওইটা তো আমাদের এই 1,71,000-এর মধ্যে অলরেডি ইনক্লুডেড। তো আমাকে অঙ্কটা আরেকটু পরিশ্রম করতে হইতো, যেগুলো 55 ধারায় ডিজেলাও হয়েছে ওগুলাকে 1,71,15,000 থেকে ছুটাইতে হইতো। ছুটাইয়া ওইটার উপরও 27.5 আর এটার উপরও 27, এত লাভ কি? আমার পুরাটার উপরে 27.5% মেরে দিছি, হয়ে গেছে, অঙ্ক সহজে হয়ে গেছে। আমি নিচে একটা নোট দিয়ে দিছি, সেটা কি, যে নোটটা পড়ে দেখেন যে আমি কেন দুটাকে আলাদা করলাম না, কেন স্পেশাল বিজনেস ইনকামকে আলাদা করলাম না, আলাদা করে তার উপরে 27.5%-এ করলাম না, করলে যা হইতো আর আমি যা করছি একই, সেই জিনিসটা বুঝাইয়া দিছি 8 নাম্বার নোট দিয়া। আর আমরা কি অঙ্ক করার সময় এভাবে প্রত্যেকটা বিষয়ে কি নোট দেওয়া লাগবে? শুনেন, এই নোটগুলা দিতেছি আপনাদেরকে পড়ানোর জন্য, শেখানোর জন্য। জি আপনি স্যার। কতটা পারবেন আমি জানি না, আপনার সময়তে কতটা কাভার করে, কিন্তু একজন আপনাকে পড়াইতে গেলে তো আমার এগুলো দরকার। আপনাকে যদি পুরোপুরি আমি বুঝাইতে যাই তাহলে তো আমার এগুলো দরকার। মানে এগুলো একটা মডেল সলিউশন, মানে আপনার পরীক্ষার হলে এই একই সলিউশন দিয়ে আসবেন এমন কোনো কথা নেই, জি স্যার। যতটা পারেন আর কি, বুঝছেন? কারণ আপনি তো আমাকে কোশ্চেনের পর কোশ্চেন করবেন, স্যার এটা কেন করলেন, এটার সাথে ওইটা কেন তুলনা করলেন না, বা এইটা কেন স্যার স্পেশাল বিজনেস ইনকামে নিয়ে গেলেন না। কালকে আমাদের পড়াইলেন যে 55 ধারায় যত খরচ ডিজেলা হবে সব 56 ধারায় হিট করবে স্পেশাল বিজনেস ইনকাম, এবং স্পেশাল বিজনেস ইনকামের উপরে নর্মাল রেটে ট্যাক্স হবে। নর্মাল রেট কত? 27.5%। তা আমাদের এই কোম্পানি কসমেটিক্স প্রোডাক্ট, এটা ট্যাক্স রেটও 27.5। এমন না যে আপনাকে গার্মেন্টসের একটা অঙ্ক দিছি, তাইলে আমার অঙ্কটা একটু কঠিন হইতো। কারণ গার্মেন্টসের ট্যাক্স রেট হচ্ছে 12, আর 55 ধারায় যেগুলো ডিজেলও হবে স্পেশালি, মানে ওই যে ট্যাক্স কাটে নাই যেটা 55 ওইটার উপরে হবে 27.5%। তা আমার যেহেতু সবই 27.5, তা আমার খামাখা এটারে আলাদা সেপারেট করে লাভটা কি? এই জন্য আমি সেপারেট করি নাই। আমি কেন করি নাই সেটা 8 নাম্বারে বলে দিচ্ছি, বুঝছেন? জি স্যার। স্যার হ্যাঁ। 4 নম্বরে যেটা 0.60% ওটা তো না না, না আগের না, ওটা নিয়মের আমাকে মধ্যে কারেকশন করতে হবে, ওটা 1% হবে, হ্যাঁ স্যার বুঝছেন? ওটা তো জি স্যার ওইটা তো আমি চেঞ্জ হয়েছে নাকি ওটা করতেছি যে স্যার কারণ ওইটা আমরাও তখন এটা দিয়ে আসছি তো ওই জন্য এটা দিয়ে আসছেন মানে বলছি। কি? না স্যার ওই আমরা স্যার ট্যাক্সেশন পড়ছি যে আমাদের দ্বিতীয় বর্ষে ওইখানে আমরা এটা 0.60% দিছিলাম আরে সেটা তো আগের কথা, বর্তমানে তো জি স্যার। 0.60 তো নাই, এটা 1% হয়ে গেছে। আচ্ছা স্যার ওইটাই করতেছি এইটা আমাকে কারেকশন করতে হবে, কারেকশন করে আপনাকে পাঠাবো আর কি, বুঝছেন? এই পুরো অঙ্কটা সলিউশন সহ আপনাকে পাঠিয়ে দেব, আপনার মেইলে পাঠিয়ে দেব, দিলে পরে আপনি দেখতে পারবেন, মিলিয়ে দেখতে পারবেন যেটা করা হলো আর কি। আচ্ছা স্যার। তবে যেটুক যা ভুল আছে এটাকে কারেকশন করে পাঠাবো, এই হচ্ছে আপনার কথা। ঠিক আছে? তাহলে দেখেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। একটা কোশ্চেন দিলাম, কোম্পানির একটা অঙ্ক দিলাম উইথ সলিউশন। কোনো কোশ্চেন? তবে হয় কি, এই যেভাবে আপনাকে দেখালাম হাতে কলমে আপনি করলেন না, এতে আপনার প্রকৃত শিক্ষা হলো না। প্রকৃত শিক্ষা হলো না। আপনি একটা ধারণা পাইছেন যে কোম্পানির অঙ্ক কিভাবে করে, এই ধারণাটা পাইছেন, এটা সত্য, কিন্তু হাতে কলমে না করলে আপনার প্রকৃত শিক্ষা হবে না। জি স্যার, এইটাই বলতেছিলাম স্যার, নিজেরা করতে গেলে তখন প্রশ্ন হয় কিন্তু জাগে, কিন্তু হ্যাঁ, পরে তো আর হয় না স্যার। এটা সত্য কথা, এটা আমিও বুঝি। এই, যাই হোক।
আচ্ছা, তাহলে এটা গেল। এখন আসেন আমাদের আর বাকি যে তিনটে হেড আছে ওগুলো একটু শেষ করি। ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন যেটা, এটা হলো, এটা তো আপনি বুঝতেই পারতেছেন, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। হুম। তো এটার একটা শিট আছে, এটা যদিও ওয়ার্ড ফাইল, এটাও আপনাকে পাঠিয়ে দেবো, আপনি দেখবেন। এইখানে কয়েকটা কথা, সেটা মানে একটু বলি। যেমন এই একটা কথা, 3 নাম্বার ক্যাপিটাল অ্যাসেটের যে একটা ডেফিনেশন আমাদের সেকশন 2 সাবসেকশন 77-এ, সেখানে একটা কথা বলছে যে ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়। মানে ক্যাপিটাল গেইন কখন হয়, একটা ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পত্তি বিক্রয় করে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। আবার ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে বলা হয় ক্যাপিটাল লস। একটা জমি আপনি কিনছেন 5 লাখ টাকায়, কিন্তু বাজার এত ফল করছে, তো এখন এটার দাম হচ্ছে মানে 4.5 লাখ টাকা, আপনি 50,000 টাকা লসে বিক্রি করে দিলেন। আপনার টাকার খুব দরকার, তাহলে এই 50,000 টাকা হবে ক্যাপিটাল লস। বুঝছেন? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় অতটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি একটু কম হয় তাহলে ওটা হলো ক্যাপিটাল লস। হুম। এই, এবং এটা কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে, এটা মূলধনী সম্পত্তির ক্ষেত্রে। মূলধনী সম্পত্তি মানে কি, জমি জমা, বাড়ি ঘর, তারপরে দালান কোঠা, মেশিনপত্র, ফিক্সড অ্যাসেট, সোজা কথা আর কি, স্থায়ী সম্পদ। তো ফিক্সড অ্যাসেট যেটা সেটাই। কিন্তু এইখানে একটা কথা বলছে, এটা সংজ্ঞা দিতে গিয়ে, যেটা আগের আইনেও ছিল, যে ব্যক্তিগত কিছু সহায় সম্পদ আছে যেগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে সেটা ক্যাপিটাল গেইন হবে না, এবং আলটিমেটলি এটা ট্যাক্স ফ্রি, এটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। সেগুলো কি কি? সেগুলো যেমন এখানে বলছে উইয়ারিং অ্যাপারেলস, মানে পরিধেয় বস্ত্র, জুয়েলারি, জুয়েলারি মানে গয়নাগাটি, ফার্নিচার, আসবাবপত্র, তারপরে ভেহিকেল মানে আপনার ব্যক্তিগত গাড়ি, এগুলা বিক্রি করে যদি আপনার কোনো গেইন হয়, দ্যাট উইল নট বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল গেইন, বিকজ এগুলা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞার বাইরে। তার মানে এগুলা বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে আপনার এটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ এটাকে ইনকাম ফ্রম আদার সোর্সেও নেয়নি ওই অর্থে। বুঝতে পারছেন? একটু কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে, কেউ কেউ দ্বিমত করে, কিন্তু আলটিমেটলি একটা ক্যাপিটাল অ্যাসেটকে যদি ক্যাপিটাল মানে ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনে একটা ক্যাপিটাল অ্যাসেটকে যেহেতু একটা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞার বাইরে রাখছে, উইথ দ্য ইন্টেনশন নট টু ট্যাক্স ইট। বুঝতে পারছেন? তার মানে কি, একটা এটার পিছনে যৌক্তিকতা কি, এটার এটার পিছনের ইতিহাসটা কি বা ফিলোসফি কি? সেটা হচ্ছে যে মানুষ তার মানে ধরেন পরনের শাড়িটা, গায়ের জামাটা, এটা কখন বিক্রি করে, এক্কেবারে যখন নেহাত মানে উম, উম, দেনার দায়ে জর্জরিত অথবা গরিব বা কোনো কিছু। এই আইন কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু এখনকার আইন না, ব্রিটিশ আমলের আইন থেকে কিন্তু এইভাবেই চলে আসছে। তারপরে জুয়েলারি, মানে তার দেখা যায় মানুষ তার স্ত্রীর গায়ের গহনা খুলে বাজারে কখন বিক্রি করে, দেনার যায় জর্জরিত হয়ে সাধারণত। নতুবা এগুলো খুব শখের জিনিস, এটা তো মানুষ বিক্রি করে না। তাহলে এটা বিক্রি করে যদি কোনো সামান্য গেইন আসে সেটার উপরও কি সরকারের ট্যাক্স দরকার? সরকার কি এতই ট্যাক্স দরকার? এরকম ধরেন ঢাকায় এক ভদ্রলোক চাকরি করতো, সে বাসায় তার ফার্নিচার কিনছিল 70,000 টাকা, এটা সে এখন হয়তো খুলনায় বদলি হয়ে গেছে, এখন এগুলো বিক্রি করে দিছে 78,000 টাকায়। তো এই 8,000 টাকার উপর কি তাকে ট্যাক্স দিতে হবে? নো। তারপরে তার শখের একটা গাড়ি, এটা কিনছিল 18 লাখ টাকায়, এখন তার হয়তো বিদেশে পোস্টিং হয়ে গেছে, সে গাড়িটা বিক্রি করে দিছে 21 লাখ টাকায়। 3 লাখ টাকা যে প্রফিট, এই প্রফিটের উপরে কি তাকে ট্যাক্স দিতে হবে? নো। কারণটা কি? দিতে হবে না কেন? হবে না, এগুলো সব হচ্ছে রিয়েলি ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু ইনকাম ট্যাক্স ক্যাপিটাল অ্যাসেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিতে গিয়ে বলছে এগুলা ক্যাপিটাল অ্যাসেটের অন্তর্ভুক্ত হবে না। তার মানে কি,
ক্যাপিটাল অ্যাসেটের অন্তর্ভুক্ত হবে না মানে কি? মানে হচ্ছে এগুলো বিক্রি করে কোনো ক্যাপিটাল গেইন হবে না। তা ক্যাপিটাল গেইন হবে না যেহেতু, সুতরাং মুক্ত। আমরা যদি বুঝতাম যে এইটাকে ক্যাপিটাল গেইন হবে না, এটাকে ইনকাম ফ্রম আদার সোর্স, যেটা মানে একেবারে লাস্ট যেটা হেড, ওইখানে নিয়ে গেছে, ওখানেও নেয়নি, তার মানে এটা হাওয়া হাওয়া। ব্যাপারটা অনেকটা এরকম। তার মানে ইনকাম ট্যাক্স ল কত কঠিন এটা বুঝতে গেলে এইটাই যথেষ্ট, যে একটা সংজ্ঞার মধ্যে আপনাকে একটা এক্সেমশন দিয়ে রাখছে, যেটা বোঝা খুব দুষ্কর। একটা উদ্ধার করতে হচ্ছে যে এইগুলো ট্যাক্স ফ্রি। তবে ইনকাম ট্যাক্সের আইনটা এই যে 2023 সালে যে সংশোধন করলো, মানে অনেকটা সহজ করলো, সংশোধন না সরি, মানে সহজ করলো, বাংলায় করলো, এটাকে আসলে নিয়ে যাওয়া উচিত ছিল আপনার 6 শিডিউল পার্ট 1-এ, যেখানে সমস্ত করমুক্ত আয়ের তালিকা মানে দেয়া আছে। তাহলে এটা নিয়ে একটু দোদুল্যমান আছে, অনেকে একটু দ্বিমত করে এটা নিয়ে, মানে এখানে যে স্যার এটা বুঝলাম এটা ক্যাপিটাল গেইন হবে না, সেটা একদম পরিষ্কার, তাহলে এটা ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে না কেন? ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে সেটাও তো ওখানে বলেনি। আজকেই পড়াবো আপনাদেরকে ইনকাম ফ্রম আদার সোর্স, তো ওখানেও যেহেতু ক্লিয়ারলি বলেনি, সুতরাং আমি মানে কেন, মানে এটা এক্সেমশন হবে না কেন? এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্র্যাকটিসটাও তাই। আপনাকে বলি, এই যে আপনার স্বর্ণালংকার বিক্রি, ব্যক্তিগত গাড়ি বিক্রি, এগুলোর উপরে কিন্তু ট্যাক্স হয় না, এবং যার কারণে আপনি ইনকাম ট্যাক্সের ফাইলে সোনা দানায় ভরে গেছে। মানে বাংলাদেশে এত সোনা নাই যত ইনকাম ট্যাক্সের ফাইলে যত সোনা আছে। এক একজন বিয়ের সময় 500 ভরি সোনা, 50 ভরি সোনা উপহার হিসেবে প্রাপ্ত, এইভাবে দেখাতো। উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে এইগুলা বেচবে আর খাবে, মানে এইগুলা বিক্রি করবে, এগুলা থেকে যে ইনকাম হবে সেটা করমুক্ত। সুতরাং এখন বেশি বেশি ঢুকাইয়া রাখি। আমার কথাগুলো কি শুনতেছেন? জি স্যার। জি স্যার, হ্যাঁ। মজা লাগতেছে না অনেক। একদম স্যার। শুনতে? এই আর কি। তাহলে স্যার অপশন একটা আছে এখন, সোনা কিনে মানে স্বর্ণ গয়না কিনি রাখা। না না, মানে এটা সেটাও আজকে পড়াবো আপনাকে, ইনকাম ফ্রম আদার সোর্স। ওইখানে আজকে পড়াবো আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স লাস্ট যেটা, ওইখানে পড়াতে গিয়া আপনি দেখবেন, কেউ যদি আগে ছিল বিয়ের সময় আপনি যত যদি উপহার সামগ্রী পেতেন, বা আপনি শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেতেন, ওগুলো করমুক্ত ছিল, ওইগুলো আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে আসতো না। ফলে হয় কি, প্রচুর মানুষ ইনকাম ট্যাক্সের ফাইলে আপনার এই সোনা দানা ঢুকায় রাখছে, যে কি লিখছে, যে 50 ভরি বা 100 ভরি স্বর্ণালংকার বিবাহের সময় উপহার হিসেবে প্রাপ্ত। ডান পাশে লেখা মূল্য জানা নাই, কারণ আমি তো এটা মানে টাকা দিয়ে কিনি নাই। এইভাবেই ইনকাম ট্যাক্সের ফাইল ভরা। এখন পরবর্তীতে আরো দুষ্টামিও হয়েছে। অনেকে মানে 50 ভরি স্বর্ণালংকার দেখাইছে, এবং পরে গিয়া যখন মনে পড়ছে, বা উকিলের কাছে জিজ্ঞেস করছে যে আপনি যেটাই সোনা দেখাবেন, বিয়ে তো একবারই, সুতরাং যা সোনা দেখাবেন ওইটার কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না, এবং ভবিষ্যতে আপনার একটা বাড়ি করেন, গাড়ি করেন, যাই কিছু করেন, আপনি ওইটা বিক্রি করবেন, দেখাবেন আমার সোর্স অফ মানি কি, সোর্স অফ ফান্ড কি, আমি ওখানে 500 ভরি থেকে 400 ভরি বিক্রি করে দিছি। তা আপনি 50 ভরি দেখাইছেন, তো আপনি যা দেখেন আপনার তো এখানে কেউ কোশ্চেন করতেছে না। তখন এরকম দুষ্টামিও অনেক হয়েছে। ওই 50 যেটা লেখছিল ওটার সামনে আরেকটা শূন্য বসায় দিছে, এরকম ঘটনাও ঘটছে। যার জন্য এখন আপনি দেখবেন যে অনলাইন রিটার্ন সাবমিশন ম্যান্ডেটরি করছে। অনলাইনে যদি আপনার যে ফিগার দিবেন ওটা তো চেঞ্জ হবে না, ওটা তো হাতের না, যে আপনি ইনকাম ট্যাক্স অফিসে গিয়া মানে উল্টাপাল্টা করবেন, ওইটাকে চেঞ্জ করবেন, ওইটা পারবেন, টেম্পারিং করবেন, এটা পারবেন না করতে। বুঝছেন? তো জি স্যার। যে কথা বলতেছিলাম, আমার এই কথা শোনার পরে আপনার যদি মনে হয় যে তাইলে ঠিক আছে, মানে আমার সামনের বছর বিয়ে, আমি তাইলে বিয়ের পরে আমি যে রিটার্নটা সাবমিট করব সেখানে আমি 500 ভরি সোনা দেখাই দেবো, নো, সেটা হবে না, সেটা আগে ছিল। এই 2023 সালে যে নতুন বাংলায় আয়কর আইন করলো সেটাতে মাইরে দিছে, বলছে কোনো উপহার সামগ্রী যদি আপনি পান সেটার বাজার মূল্য আপনার মানে ওই অন্যান্য উৎসের আয় হিসেবে গণ্য হবে। এটা আজকেই পড়াবো, একটু পরেই পড়াবো। সুতরাং যে জিনিসটা আজকে কথার সারমর্ম কি, সারমর্ম হয়েছে যে নতুন করে যারা বিয়ে করবে তারা কোনো সোনা দানা কিছু দেখাইতে পারবেন না যে উপহার হিসেবে প্রাপ্ত, যদি দেখায় ট্যাক্স দিতে হবে। কি টাকা ট্যাক্স দিতে হবে? ওই টাকার বাজার মূল্য কত সেটাকে আপনার আয় হিসাবে গণ্য হবে, ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে, যেটা আগে হতো না, 2023 সালের আগে হতো না। তো 2023 সালের আগে যারা মানে ঢুকাইয়া রাখছে তো ফাইন, তাদের কোনো সমস্যা নেই, তারা ইভেন বিক্রি করলেও কোনো ট্যাক্স হবে না। কিন্তু আপনি তো ঢুকাইতেই পারবেন না, আপনি বিক্রি করবেন কিভাবে?
বুঝতে পারছেন? জি স্যার। তাহলে একটা জিনিস পড়ানো শেষ। সেটা কি? সেটা হলো ব্যক্তিগত সহায় সামগ্রী, যেমন উইয়ারিং অ্যাপারেলস মানে পরিধেয় বস্ত্র, স্বর্ণালংকার, আর আসবাবপত্র, তারপরে পিকচার ইকুইপমেন্ট ওগুলো, এবং পার্সোনাল ভেহিকেল। এইগুলো যেগুলো ফর, এই যে লেখা আছে, হুইচ আর হেল্ড এক্সক্লুসিভলি ফর পার্সোনাল ইউজ অ্যান্ড নট ফর বিজনেস আর প্রফেশন ফর দ্য এসএসি অর এনি মেম্বার অফ দি ফ্যামিলি ডিপেন্ডেন্ট অন হিম। সুতরাং এইগুলা ক্যাপিটাল অ্যাসেটের অংশ নয়, এগুলো বিক্রি করলে কোনো ক্যাপিটাল গেইন হবে না। আলটিমেটলি এটা ট্যাক্স ফ্রি, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেও যাবে না। একটা জিনিস পড়ানো শেষ। 2 নম্বরে আর একটা জিনিস আসি, যে ক্যাপিটাল গেইন যখন আপনি ক্যালকুলেট করবেন, তখন আপনি ক্রয় মূল্য থেকে শিখলেন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়, যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। এখন এটা যদি আমার ক্রয়কৃত সম্পত্তি না হয়, এটা যদি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয়, তাহলে কি হবে? ইনহেরিটেড প্রপার্টি হয়। যে পিতার মৃত্যুর পরে মানে উত্তরাধিকার সূত্রে আমি 1 খণ্ড জমি পাইছিলাম, সেই জমিটা আজকে বিক্রি করছি 1 কোটি টাকায়, তাহলে এখানে আমার ক্যাপিটাল গেইন কত হবে? এর উত্তর কি হবে, কেউ বলতে পারবেন? যদি বলতে না পারেন আমি উত্তর দিয়ে দেবো। আপনার কমন সেন্স কি বলে সেটা আগে শুনি। স্যার ফেয়ার মার্কেট ভ্যালু হবে স্যার। কিসের ফেয়ার মার্কেট ভ্যালু? আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করছি যে আজকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা সম্পত্তি, পিতার মৃত্যুর পরে ইনহেরিটেড প্রপার্টি, এইটা আমি 1 কোটি টাকায় আজকে বিক্রি করছি, তাহলে আমার ক্যাপিটাল গেইন কত হবে? স্যার হবে না স্যার। এটাতে মেবি স্যার ক্যাপিটাল গেইন হবে না। আরে পিতা কই, পুত্রের পুরো 1 কোটি টাকায় ক্যাপিটাল গেইন আমার পাইছি ফাও। এখন আমার অর্জন মূল্য হচ্ছে 0, আমি এটা বিক্রয় মূল্য হচ্ছে 1 কোটি। আপনাকে এত সময় কি পড়াইতেছি? কয় হবে না। আরে কয় কি হবে না মানে? পুরো 1 কোটি টাকায় ক্যাপিটাল গেইন কমন সেন্স বলে। কিন্তু ইনকাম ট্যাক্সের আইনে বলা আছে, যে তারিখে আপনি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তি অর্জন করেছেন, ওই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালু হবে আপনার কস্ট অফ অ্যাকুইজিশন, বাংলা হচ্ছে অর্জন মূল্য। বিক্রয় মূল্য থেকে অর্জন মূল্য বিয়োগ হবে, বিয়োগ হয়ে যেটা হবে সেটা হবে ক্যাপিটাল গেইন। তো ধরেন আমার জি বিক্রয় স্যার। বিক্রয় মূল্য হচ্ছে 1 কোটি টাকা মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন। কবে? আজকে থেকে 12 বছর আগে পিতার মৃত্যুর পরে একটা সম্পত্তি পাইছি, ওই সময় ওই সম্পত্তির বাজার মূল্য ছিল, ধরেন স্যার ওই সময় বাজার মূল্য কত ছিল কে জানে? এটা কি কেউ হিসাব করে রাখছে? এটা কি সম্ভব? হ্যাঁ, সে সমালোচনা আমি মানি, কিন্তু আইনের কথা, আমি আইন পড়ায় যাই, তারপরে যা হয় হবে। আইন হচ্ছে যে এক্ষেত্রে একেবারে মানে অর্জন মূল্য 0 হবে না, যদিও 0 হওয়াই উচিত, কমন সেন্স বলে 0। আমি এটা টাকা দিয়ে কিনি নেই, বুঝতে পারছেন? তো সেই হিসাবে আমার পুরো 1 কোটি টাকাই হচ্ছে আমার ক্যাপিটাল গেইন হওয়ার কথা। এবং আপনি যে কোনো লয়ারের কাছে জিজ্ঞেস করবেন, তারাও বলবে না, পুরো 1 কোটি টাকাই তো হবে। কারণ এটা তো অর্জন মূল্য, তার তো মানে এটা কেনা সম্পত্তি না, যে ক্রয় মূল্যটা বিয়োগ করবে তা তো না। এই এখন আসেন যে আমি এই সম্পত্তিটা যদি আমার দানকৃত সম্পত্তি হয়, মানে আমার নানা আমাকে মানে দান করছে, এটা সে দান করছে আরো 20 বছর আগে বা 12 বছর আগে, এই সম্পত্তিটা আজকে আমি 1 কোটি টাকায় বিক্রি করছি, এই জমিটা। তো এখন এখানে এই বিক্রয় মূল্য থেকে আমার অর্জন মূল্য বিয়োগ করব কত? সেখানে বলছে যদি এটা আমার দান সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয়, তাহলে যিনি আমাকে দান করছেন তার অর্জন মূল্যই হবে আমার অর্জন মূল্য। ধরেন সে এই জমিটা 10,000 টাকায় কিনছিল, সেই পাকিস্তান আমলে, তাহলে আজকে আমার 1 কোটি টাকা থেকে 10,000 টাকা বিয়োগ। বুঝতে পারছেন? তো এগুলো আর কি শুনবেন বলেন? বুঝতে পারছেন কিছু? জি আচ্ছা। স্যার। হ্যাঁ, ফেয়ার তাকে হ্যাঁ, কস্ট অফ অ্যাকুইজিশন মানে অ্যাকুইজিশনের সময় যে ফেয়ার মার্কেট ভ্যালুটা ছিল ওইটাই স্যার কস্ট হিসেবে ধরা হবে নাকি? কোনটা কোনটা ফয়সাল? স্যার তার মানে যখন আমি ধরেন পৈতৃক সম্পত্তি পেলাম যখন, তখন ওইটার যখন যেই তারিখে পেলাম ওই তারিখের যে ফেয়ার মার্কেট ভ্যালুটা ছিল ওইটাই কি আমার কস্ট হিসেবে ধরা হবে? অফকোর্স, এটাই তো পড়াইলাম, এইটাই জি তো স্যার। আপনি ঠিকই বলছেন, জি এটাই স্যার। এটাই তো বললাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, জায়গা কিন্তু সমস্যা কি ভিত্তিক ফয়সাল জানেন? ফয়সাল, আপনি যে জিনিসটা জানেন না, সেটা হলো আপনি ওই ওই সময়কার কস্ট অফ অ্যাকুইজিশন, ওই সময়কার বাজার মূল্য, ওই সময়কার মৌজ মূল্য, এগুলো তো আপনি মানে জানেনই না, পাবেনই না কোথাও। খুবই ডিফিকাল্ট যে আজকে থেকে 15 বছর 18 বছর আগে কারোর বাবা মারা গেছে, সে একটা উত্তরাধিকার সূত্রে আপনি তার সম্পত্তি পেয়েছেন, ওই সময়কার ওই জমিটুকুর মূল্য ছিল কত,
এইটা আন্দাজে মানে আপনি কিভাবে বের করবেন? এটা খুবই ডিফিকাল্ট এটা আসলে। এবং আপনাকে বলি, সবাই অর্জন মূল্য এটা শূন্য দেখায়। এবং আপনার আইটি 10B-তে অর্থাৎ সম্পদ বিবরণীতে সবাই দেখায় যে পিতার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে এত শতক জমি প্রাপ্ত, ডান পাশে লেখা মূল্য অজানা বা ভ্যালু নট নোন, মানে ভ্যালু জিরো। এইটাই সবাই দেখায়। মানে সবার বাস্তবটা আমি বলি। আমি যেমন একদিকে আইন পড়াচ্ছি, আর একদিকে বাস্তবটা আমি জানি, সুতরাং দুইটাই বলে দিচ্ছি আপনাকে। বুঝছেন? জি স্যার, তো স্যার এর ফলে তো স্যার ক্যাপিটাল গেইনের উপরে অনেক ট্যাক্স চলে আসবে। না, কোনো ভয় নাই, সেটাও পড়াবো আগামী ক্লাসে, যে ক্যাপিটাল গেইন যেটা আমার হবে ওটা সাব রেজিস্ট্রার যখন দলিল করবে, ওই দলিল মূল্যের উপরে একটা ইনকাম ট্যাক্স আদায় করবে, সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। ওইটাই চূড়ান্ত কর দেয়। মানে আমি যে জমি বিক্রেতা, 1 কোটি টাকায় জমি বিক্রি করছি, আমাকে আর একটা পয়সাও ট্যাক্স দিতে হবে না। সেটাও পড়াবো। জি স্যার, বুঝতে এটা পারছেন? হ্যাঁ, ট্যাক্স পড়াই। ছিলেন স্যার। কি পড়াইছি? ফাইনাল ট্যাক্স সেটেলমেন্ট একটা শীট পড়াইছিলেন স্যার এরকম। কই না, আমরা পড়াই না, আমরা তো গেইন ইসে না স্যার, যাইনি। এটা হয় নাই এখনো, হয় নাই, হয় নাই। হয় নাই এখনো। আপনি হয়তো আগের সেশনে ক্লাস করে থাকতে পারেন, সেই হিসেবে হয়তো। আচ্ছা, এখন দেখেন যে মানে ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত। কোনো কোম্পানির যদি ক্যাপিটাল গেইন হয়, তার ট্যাক্স রেট হচ্ছে 15%। এই যে দেখেন, আজকে এটা দিয়ে অঙ্ক করানো হয়েছে। বুঝছেন? আর আদার দেন কোম্পানি, মানে কোনো ব্যক্তির যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে যে সম্পত্তিটা সে অর্জন করছে, যেটা অর্জন করার পরে বা ক্রয় করছে, ক্রয় করার 5 বছরের মধ্যে যদি সেটা বিক্রি করে, তাহলে রেগুলার স্ল্যাব রেটে তার ট্যাক্স হবে। আর 5 বছর পরে যদি বিক্রি করে, তাহলে 15% ট্যাক্স হবে ডাইরেক্ট। ভালো করে শোনেন, আমি একটা জমি বিক্রি করছি। তো এই জমিটা আমি কবে কিনছি? আজকে থেকে 4 বছর আগে। আজকে 4 বছরের মাথায় আমি জমিটা বিক্রি করে দিছি। তাহলে 4 বছর মানে আমার 4 বছর আগে জমিটা কিনছিলাম কত টাকায়? 10 লাখ টাকায়। আজকে আমি বিক্রি করছি কত টাকায়? 50 লাখ টাকায়। আমার ক্যাপিটাল গেইন কত? 40 লাখ টাকা। এই 40 লাখ টাকার উপরে কত পার্সেন্ট রেটে ট্যাক্স হবে? স্ল্যাব রেটে ট্যাক্স হবে। স্ল্যাব রেট মানে কি? 5, 10, 15, 20, 25, 30 এরকম ধাপে ধাপে যে প্রগ্রেসিভ ট্যাক্স রেটটা শেখানো হয়েছে, ওই নর্মাল রেট মানে আমার স্যালারি, হাউস প্রপার্টি ইনকাম, তারপরে ক্যাপিটাল গেইন সব কিছু মিলেমিশে একাকার, এর উপরে স্ল্যাব রেটে ট্যাক্স হবে। আর যদি কেনার 5 বছর পরে বিক্রি করি, তাহলে যে ক্যাপিটাল গেইন হবে তার উপর স্টেট 15%। কিছু বুঝছেন না বোঝেন নাই? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। স্যার এখানে কি স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? বলেন। স্যার বইতে লেখা আছে স্যার, যদি লিস্টেড সিকিউরিটি কিনে স্যার তখন 15%, বাট আরে না না, ওইটা তো 14 নম্বরে, ওটা ওটা নাই, ওটা লিস্টেড সিকিউরিটি কি আবার বলেন, বইতে কি লেখা আছে? লেখা আছে ফর এ ট্যাক্স পেয়ার আদার দেন কোম্পানি অ্যাসোসিয়েশন অফ পার্সন অর ট্রাস্ট 15% অফ ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ লিস্টেড সিকিউরিটিজ। বাট হুম। আবার নেক্সট আরেকটা দেওয়া আছে স্যার, আদার দেন লিস্টেড সিকিউরিটিজ, তখন স্যার এটা যে 5 বছরের ভিতরে যদি বিক্রি করে অ্যাকুইজিশন ডেটের থেকে, তখন স্যার রেগুলার রেটে দিবে ট্যাক্স। আর 5 বছরের পরে যদি দেয় তাহলে স্যার 15% বিক্রি করে হ্যাঁ, যদি। না না, আগে যেগুলো ছিল ওগুলো অত ফলো করেন না, এখানে যেটা লেখা আছে এটা একটা আপডেটেড। সুতরাং স্যার কোথায় কি পড়ছেন না পড়ছেন ওটা ভ্যালুলেস। এই স্যার এই যে- এই যে শোনেন শোনেন, আপনাকে বলি, শেয়ার ও ক্যাপিটাল অ্যাসেট। শেয়ার, লিস্টেড কোম্পানির শেয়ার, সেটাও একটা ক্যাপিটাল অ্যাসেট। তো একটা শেয়ার আমি, ধরেন স্কয়ার ফার্মার শেয়ার আমি কিনছি 10 লাখ টাকায়, আমি এখন বিক্রি করছি হয়তো মানে 20 লাখ টাকায়। তাহলে আমার যে 10 লাখ টাকা প্রফিট হলো, এইটার উপরে আমাকে কত পার্সেন্ট রেটে ট্যাক্স দিতে হবে? এটার উত্তর পাবেন আপনি নিচে 14 নম্বরে। ওইটা ওই পর্যন্ত আমি পড়াই নেই এখনো। তাহলে পড়াই, এখন আপনার কথার ভিত্তিতে পড়াই, আসেন 14 নম্বরটা পড়াই। 14 নম্বরে বলছে, কোনো ব্যক্তি বিশেষ যদি শেয়ার মার্কেট শেয়ার বিক্রি করে কোনো গেইন করে, মানে তার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, কোনো ক্যাপিটাল গেইন করে, সেই ক্যাপিটাল গেইন 50 লক্ষ টাকা প্রতি বছর করমুক্ত। কিন্তু ব্যক্তি বাদে যদি কোনো কোম্পানি গেইন করে, ফুললি ট্যাক্সেবল। এবং কোম্পানির কত পার্সেন্ট হিসেবে ট্যাক্স হবে? ওই যে উপরে দেখতে পাচ্ছেন, 15% হারে ট্যাক্স হবে। বুঝতে পারছেন? এরপরে আসি, আপনি যদি কোনো কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার হন বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার হন, মানে অরিজিনাল মালিক, তারা যদি তাদের মালিকানাটা ছেড়ে দিতে চায়, তাদের শেয়ারটা বিক্রি করতে চায়, তাদেরকে ক্ষমা নাই। তারা সাধারণ পাবলিকের কাতারে না, তারা রাস্তার মানুষের কাতারে না। তারা কি?
তারা হলো স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, মানে অরিজিনালি প্রথম যখন তারা মানে সে পরে তো বাজারে আসছে শেয়ারটা, প্রথম যারা অরিজিনাল স্বত্বাধিকারী তারা যদি তাদের পোর্শনটা তাদের শেয়ারটা বাজারে ছেড়ে দিতে চায়, বিক্রি করে দিতে চায়, তাদেরটা কিন্তু ট্যাক্স ফ্রি না। তাদের কিন্তু 50 লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স ফ্রি না। তাদের যা গেইন হবে তার উপরে কিন্তু ওই রেগুলার রেট অথবা 15%, ওই দুইটার যে কোনো একটায় পড়ে যাবে সে ব্যক্তি হলে। জি স্যার। স্যার আসলে আমি স্যার এটা আপডেট ম্যানুয়াল থেকে বলতেছিলাম স্যার, আমি এই ইয়েটা আজকে পড়ছি, এই না জন্য না স্যার বললাম। না না, আপনি আপডেটেড ম্যানুয়াল থেকে বলেন আর যাই বলেন, আপনি বলেন এখানে যেটা দেখানো আছে আপনার চোখের সামনে এটার সাথে কি কোনো ডিফার করে? এতক্ষণ ধরে যা বললাম এটার সাথে কি ডিফার করে? কোথায় ডিফার করে আমাকে বলেন। স্যার ডিফার করে বলতে স্যার এই যে 5 বছর যে শর্তটা স্যার হ্যাঁ এইখানে হ্যাঁ, আছে বলেন। সিকিউরিটি মানে আনলিস্টেড সিকিউরিটি যেটা স্যার এরকম আর কি। স্যার এই জন্য স্যার একটু। বলেন আমাকে পরিষ্কার করে বলেন ফয়সাল, মানে জি ই স্যার। করেন না, আপনি পরিষ্কার করে বলেন স্যার আপনি এখানে যেটা দেখাচ্ছেন আমি ভিন্নভাবে পাচ্ছি, কোথায় পাচ্ছেন কি পাচ্ছেন আমাকে বলেন। স্যার এখানে দেওয়া আছে স্যার, যদি লিস্টেড সিকিউরিটি বাদে অন্য কোনো অ্যাসেট দিয়ে ক্যাপিটাল গেইন হয়, হুম, ওইটা 5 বছর অ্যাকুইজিশনের থেকে অ্যাকুইজিশন ডেট থেকে 5 বছরের ভিতরে হয়, তাহলে স্যার নর্মাল স্ল্যাব রেটে রাইট, ট্যাক্স হবে। হ্যাঁ, আর যদি এর পরে হয় তাহলে 15% হ্যাঁ, ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটাই পড়ানো হয়েছে এতক্ষণ। হ্যাঁ, আর আপনি কি বলতে চান সেটা বলেন। স্যার এটাই বলছি স্যার, এই জন্য ভাবলাম যে বললেন যে আমারটা পুরান মানে পুরানো বই থেকে বলছি, এই জন্য স্যার একটু না হয়ে না গেলাম না, স্যার। পুরানো বই কি, যে যা লেখা আছে আপনার সামনে যেটা টানানো আছে এটাই তো, আপনি যেটা বললেন তাই তো, একই তো। জি 5 বছরের স্যার। মধ্যে হলে রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স হবে, 5 বছরের পরে হলে 15% রেটে ট্যাক্স হবে, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা হলো ব্যক্তির ক্ষেত্রে, মানে আদার দেন কোম্পানি। আর কোম্পানি হলে এত কথা বলার দরকার নেই, কোম্পানি হলে স্টেট 15%, সে 5 বছরের মধ্যে হোক আর 5 বছরের বাইরে হোক তাতে কিছু যায় আসে না। জি স্যার। ঠিক আছে না? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আসেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কি পড়বে, কি কি আসবে? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটা ক্যাপিটাল গেইন থেকে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার বলছে যদি ফেয়ার মার্কেট ভ্যালু, যদি মানে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা সেল করার সময় যদি যত দেখায় তার থেকে যদি ফেয়ার মার্কেট ভ্যালু 15% বেশি হয়, আর অথবা যদি কি কি 25। কি ও, ওইটা পড়ানো হয় নাই। ওইটা ওইটা আপনাকে, ওটা আমি পাঠাবো, বাট ওটার কোনো মানে নাই, ওইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই, যার জন্য ওইটা পড়ানো হয় নাই। আপনি মানে আমরা যে সম্পত্তি বিক্রি করব তার ফেয়ার মার্কেট ভ্যালু যদি 15%-এর বেশি হয়, যদি 25%-এর বেশি হয় তাহলে কি হবে এটা বলতেছেন? জি জি স্যার। আমি বুঝতে পারছি, ওটা আমি স্কিপ করে গেছি, ওই লেখাটা স্কিপ করে গেছি, ওটার বাস্তব কোনো প্রয়োগ নাই, জি স্যার, এই বাস্তবতা জন্যই বিবর্জিত। স্যার 25%-এর বেশি হইলে মানে জানি জানি, নিয়ে আপনি নিবে। আপনি যা বলবেন এগুলো সব জানি। 25%-এর বেশি হইলে সরকার বাহাদুরকে বলবে, হে সরকার বাহাদুর, এই জমিটা আপনার কিনে নেওয়া ভালো, কারণ এই লোকটা অনেক কম দামে বিক্রি করতেছে, এরকম না বিষয়টা? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার, ওগুলো সব জানি। এগুলো ফালতু, ওগুলা মানে পড়ানো, ওগুলা আপনার পরীক্ষাও কোনোদিন আসবে না আর ইও না। তো ওগুলা হচ্ছে কি যে আসলে এটা বাস্তবতা না, বাস্তবতা জমি বিক্রি করে আমরা কোনোদিন জীবনে এগুলো দেখি নাই যে সরকারকে চিঠি লিখছে ডিসিটি, যে মানে আমার কাছে একটা অ্যাসেসমেন্ট আসছে, একজন জমি বিক্রি করছে খুব কম দামে, আমি মনে করি এটার ফেয়ার মার্কেট ভ্যালু 25%-এর বেশি, এটা সরকারের অ্যাকুইজিশন করে নেওয়া ভালো। জি স্যার, বুঝছেন? জি স্যার। হ্যাঁ বুঝছি, আপনি কি বলবেন তো বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা পড়ে নিয়েন, কিন্তু মানে আমি আর নতুন পড়াইলাম না, কি পড়াবো, ওটা তো আর বাস্তবে নাই। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, এখানে হচ্ছে স্যার আমাদের পার্সোনাল অনেক কার্ড থাকে যেগুলো আমরা পার্সোনাল ইউজও করি, এবং এমনকি আমরা এটা বিজনেসের বা বিজনেসের কাজেও ব্যবহার করি। এই ক্ষেত্রে এই কার্ডটা কি আমরা ক্যাপিটাল অ্যাসেটে দেখাবো নাকি? না, ওইটা তো তাইলে ওইটার উপরে করমুক্ত হবে না, ব্যবসায় ব্যবহৃত হয় যদি পার্টলি, তাইলে ওইটা কিন্তু বিক্রি করে যদি কোনো গেইন আসে ওইটার উপরে আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে।
বুঝছেন? স্যার জি স্যার। কেন আজকে তো আপনাকে পরিষ্কার করে পড়ানো হলো, যদি আমার ব্যক্তিগত গাড়ি, মানে যেটা ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে না, এটা এইভাবে পড়ানো হচ্ছে না, পড়ানো হয়েছিল না? হ্যাঁ তাহলে ব্যবসার আপনি কাজ। আবার আমাকে কোশ্চেন করলেন যে স্যার আমার একটা গাড়ি আছে, এটা আমার ব্যবসায় ব্যবহৃত হয়, আমার ব্যক্তিগত ব্যবহৃত হয়, স্যার এইটা বিক্রি করলে কি যে গেইন হবে, এটার উপরে কি ট্যাক্স দিতে হবে? এই না কোশ্চেন? জি স্যার, হ্যাঁ এখানে তো ধরুন স্যার এখন দুইটা কাজে, একটা হচ্ছে শর্ত হচ্ছে যে পার্সোনাল কাজে ব্যবহার হলে স্যার ইউজ হলে ওইটার উপরে ক্যাপিটাল অ্যাসেট হবে না, ক্যাপিটাল গেইন ধরা হবে না, এই জন্য বলতেছিলাম স্যার। উত্তরটা কি, আপনি উত্তরটা দেন। স্যার আমার তো মনে হয় স্যার এটা ক্যাপিটাল গেইন হবে। মনে হয় কি হবে, তো বটেই, এটা আবার মনে হয় কি? হ্যাঁ, স্যার ঠিক আছে স্যার, বুঝছি স্যার। এই আর কি। তারপরে আচ্ছা, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিষেবা, এই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কি কি আসবে? যেমন সঞ্চয়পত্রের সুদ আসবে, ব্যাংক ইন্টারেস্ট ইনকাম আসবে, সেটা যে ধরনের ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর হোক, ডিপিএস হোক, সেভিংস হোক। ক্যাশ ডিভিডেন্ড ইনকাম আসবে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি আসবে, মানে বাংলাদেশ ব্যাংক থেকে যে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলো বিক্রি করে, এটার উপরেও ইন্টারেস্ট দেয়। তো ওই ইন্টারেস্ট উপরে আবার ট্যাক্সও কেটে রাখে। তো যাই হোক, এগুলো সব কিন্তু এই হেডে আসবে। ঠিক আছে? তো আপনি একটা এটার ছবি তুলে নেন, এটার তো আর শিট হবে না, এটা তো আপনাকে ব্ল্যাকবোর্ড থেকে বা হোয়াইট বোর্ড থেকে পড়াচ্ছি। এটা একটা ছবি তুলে নেন। তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স, এটি হলো লাস্ট। ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি কি আসবে? এক নম্বরে হচ্ছে রয়্যালটি। তারপরে লাইসেন্স ফি, যদি কারোর ইনকাম হয়। তারপরে ওই যে সরকার থেকে যে এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভ পায় বিভিন্ন গার্মেন্টস, ইনসেনটিভও বলে, সাবসিডিও বলে, যেটাই হোক না কেন।
আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ডেফিনেটলি এগুলো আসবে, রয়্যালটি ইনকাম আসবে যদি কারোর থাকে, লাইসেন্স ফি ইনকাম থাকলে আসবে, এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভটা এখানে আসবে। এটা বিভিন্ন গার্মেন্টসের কিন্তু এটা একটা কমন হেড, ক্যাশ ইনসেনটিভ। এটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। আর বিয়ের সময় যদি কোনো উপহার পায় কেউ, সেটা কিন্তু ওই বাজার মূল্যে ওইটার উপরে ট্যাক্স হবে, তবে 4টা গিফটের উপরে কোনো ট্যাক্স নাই। বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের মধ্যে যদি দান সংগঠিত হয়, সেই দান যদি কেউ রিসিভ করে তাহলে তাকে আয়কর দিতে হবে না। কিন্তু এর বাইরে যদি হয় তাহলে সেটার উপরে আয়কর দিতে হবে। এই কারণেই বলছি যে আপনি ধারাবাহিকভাবে লিখবেন যে বিয়ের সময় মানে মানে নাম না জানা অনেকের, বা জানা হোক অজানা হোক, বিভিন্ন লোক আমাকে উপহার দিয়ে গেছে, সেই উপহার বাজার মূল্য হচ্ছে 10 লাখ টাকা, তো ওই 10 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু সেই উপহার যদি আপনার বাবার কাছ থেকে পান, মার কাছ থেকে পান, ভাই মানে বোনের কাছ থেকে, স্বামী, ওগুলা মানে ট্যাক্স ফ্রি। মানে স্যার এই কেউ 4টা। যদি এরকম, হ্যাঁ, কি? সরি স্যার, স্যার কেউ যদি এরকম দেয় যে বিয়ের সময় আমি আমার স্বামীর থেকে পাইছি 200 ভরি স্বর্ণ, তখন? না না, তখন আবার স্বামীকেও দেখাতে হবে, স্বামীকেও বলতে হবে যে স্ত্রীকে 200 ভরি স্বর্ণ দান। দুইটা ইনকাম ট্যাক্সের ফাইল রিটার্ন নিয়ে পাশাপাশি বসতে হবে, বৈশা প্রমাণ করতে হবে, হ্যাঁ এ দিছে এ পাইছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। স্যার যদি এমনি ভুলবার লিখে আবার স্বামীর ইনকাম খতিয়ে না, দেখবে ওরা? আরে বাবা, আইনে বলা আছে, আইনটা ভালো করে জানেন, আইনটা ভালো করে শেখেন। সেখানে বলা আছে এই 4টা সম্পর্কের মধ্যে যদি দান সংগঠিত হয়, তাহলে যিনি দান গ্রহীতা তাহাকে কোনো আয়কর দিতে হবে না, ইহা সম্পূর্ণ আয়কর মুক্ত। শর্ত একটাই, যেটা বলছি অলরেডি, আপনি শুনছেন কিনা জানি না। শর্ত একটাই, সেটা কি? উভয় রিটার্নে এই দানের প্রতিফলন থাকিতে হইবে। যিনি দান করিয়াছেন তিনি লিখিবেন তার ওয়াইফের নাম কি, 3 নাম্বার কত, সার্কেল কত, তাহাকে এত টাকা দান। আর যিনি দান গ্রহণ করিয়াছেন তিনি লিখবেন স্বামীর নিকট হইতে এত টাকা দান প্রাপ্তি, স্বামীর নাম কি, তার 3 নাম্বার কত, সার্কেল কত, ইত্যাদি ইত্যাদি। এবং স্বামীর নথির IT-10B ফটোকপিও দিতে হবে সাথে, যাতে প্রমাণিত হয় যে ইয়েস, মানে বোথ রিটার্নে এটা রিফ্লেক্টেড। স্যার এক্সপোর্ট ক্যাশ ইনসেনটিভ যেটা, এটা যদি একটু স্যার বিস্তারিত বলতেন। ও, এইটা হলো যারা গার্মেন্টস, বাংলাদেশ থেকে যারা গার্মেন্টস রপ্তানি করে ইউরোপে, আমেরিকাতে, বা লেদার এক্সপোর্ট করে, সরকার তাদেরকে একটা মানে ইনসেনটিভ দেয়, যে তারা মানে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে বাংলাদেশে। কি বুঝছেন? জি স্যার। স্যার অনেক তাদেরকে সময় বিদেশ তাদেরকে থেকে তাদেরকে সরকার একটা টাকা দেয়, একটা ভর্তুকি দেয়, একটা ইনসেনটিভ দেয়, বুঝছেন, বা সাবসিডি দেয়, যে নামই বলেন না কেন। স্যার এটা আরেকটা বিষয় স্যার জানার জন্য, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স যারা পাঠায় বিদেশ থেকে সরকারে, যেমন 1 লক্ষ টাকায় 2,000 না কত টাকা এক্সট্রা দেয়, মানে ওই ব্যাংক। এক্সট্রা যেটা দেয় ওটা ইনকাম ফ্রম আদার সোর্স হবে, জি স্যার। ওটা হবে, ওটা তো ইনকাম। ঠিক আছে, এটা একটা ছবি তুলতে পারেন। এখন আমরা কয়টা বাজে, ব্রেক দরকার, তাহলে একবারে সেরে দিই, বুঝছেন। মনে হয় ব্রেকটা না দিলে ভালো হয় হ্যাঁ, স্যার। না না, ব্রেক দরকার নাই, আমি দেখতেছি। আচ্ছা দেখেন, ডিমড ইনকাম, সেকশন 67, মানে ইনকাম ফ্রম আদার সোর্সের কিছু ডিমড ইনকাম আছে, সেগুলো একটু আমরা দেখি। এবং এটার মধ্যে যেগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলোই আমরা যদি পড়াই তাহলে মানে আমার জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা, দেখি আর কি। আচ্ছা, এখন দেখেন 1 নাম্বার 67(2), সেটা হলো আনএক্সপ্লেইনড ক্যাশ ক্রেডিট। মানে এখানে হচ্ছে যে যদি ডিসিটি কোনো কোম্পানির ব্যালেন্স শিটে
আপনার কি সানডে ক্রেডিটার, বিলস পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল এই টাইপের একটা লায়াবিলিটি দেখতে পায়, এবং সেটার সোর্স অথবা এটা আসলে কে টাকা পায়, কেন টাকা পায়, এটার বিশ্বাসযোগ্যতা, এটার সত্যতা যদি পরীক্ষা করতে চায়, তো তার কাছে চাওয়া হলো, দেখা গেল যে এটা ফলস, আসলে প্রমাণিত হইলো যে কেউ টাকা পায় না এই কোম্পানির কাছে, এটা অ্যাকাউন্টস মিলানোর জন্য জাস্ট একটা ফেক অ্যাকাউন্টস পেয়েবল বা বিলস পেয়েবল বা সানডে ক্রেডিটার এই সমস্ত নামে মানে ভুয়া কিছু মানে দেখাইছে, লায়াবিলিটি দেখাইছে, হয়তো ব্যালেন্স শিট মিলানোর জন্য, গোজামিল দেওয়ার জন্য বা কোনো কিছু। যদি এ ধরনের প্রমাণিত হয় যে আসলে তার ব্যালেন্স শিটে লায়াবিলিটিতে একটা ফলস লায়াবিলিটি দেখানো আছে, যেটা আসলে নট একুরেট, নট নট রিয়াল, ইটস ফেক, তাহলে ওইটা ডিসিটি ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে গণ্য করবে। এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি গ নয় জফলা গণ্য কি হলে ডিসিটি এটাকে আয় হিসাবে গণ্য করবে, এবং কোন আয়? অন্যান্য উৎসের আয়। মানে এটা হয়তো প্রকৃত আয় নয়, কিন্তু কি ঘটনা ঘটিলে ডিসিটি জোরপূর্বক এটাকে আয় হিসাবে নিয়ে এটার উপরে ট্যাক্স করে দেবে। তো 700-টির 2 পড়ানো শেষ। কোনো কোশ্চেন? একটা একটা পড়াবো, এবং আপনার বুঝতে পারলেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা আপনি স্যার এটা না বুঝতে স্যার, পারি। ঠিক আছে, বুঝছি স্যার। তারপরেরটায় আসেন তাহলে, এভাবে একটা একটা শেষ করব। আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট, লোন, এক্সপেন্ডিচার এক্সেট্রা। এখন দেখা গেল যে এক ব্যক্তি, সে ধরেন তার আয় কত? আয় হচ্ছে 10 লাখ টাকা। তার ব্যয় কত? ব্যয় হচ্ছে 16 লাখ টাকা। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি এই যে বাড়তি যে 6 লাখ টাকা আপনি ব্যয় করলেন, আয়ের থেকে আপনার ব্যয় বেশি, এটার অর্থ মানে কি, সোর্স অফ ফান্ড কি, এটার সোর্স কি, এটার উৎস কি, এটার ব্যাখ্যা কি? দেখা গেল সে এটার পরিষ্কার ব্যাখ্যা দিতে পারে নাই। তো যদি দেখা যায় যে কোনো এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারের সোর্স কেউ ব্যাখ্যা করতে না পারে, তাহলে ওই 6 লাখ টাকা কিন্তু ডিসিটি যোগ করে দেবে এই ধারায়, এই যে 67-র 3 ধারায়। আবার একটা গল্প বলি, ইনভেস্টমেন্ট। যেমন ধরেন এক লোক রামপুরাতে বাড়ি করছে, কত টাকায় বাড়ি করছে? 4 কোটি টাকায় একটা 6 তলা বাড়ি করছে। তার কাছে ব্যাখ্যা চাওয়া হলো যে আপনি টাকা পাইছেন কই? সে সর্বমোট 3,20,00,000 টাকার পর্যন্ত ব্যাখ্যা দিতে পারছে, যে এই টাকা তার ফাইলে আছে, কিন্তু বিল্ডিংটা করতে তার 4 কোটি লাখ, বাকি 80 লাখ টাকার সে ব্যাখ্যা দিতে পারে নাই। তো যে টাকার সে ব্যাখ্যা দিতে পারবে না, সেই 80 লাখ টাকা তার ইনকাম হিসাবে গণ্য হবে। বুঝতে পারছেন? এই ওই লোনও একই অবস্থা, যে লোনের ব্যাখ্যা দিতে পারবে না সেই লোনও তার আয় হিসাবে গণ্য হবে। এইখানে বলছে আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট, লোন অর এক্সপেন্ডিচার, যেটা আনএক্সপ্লেইনড, সেইটা ডিসিটি এই ধারায় আপনাকে যোগ করে ট্যাক্স করে দেবে। কারোর কোনো কোশ্চেন? স্যার, ওই যে বাসা বানানোর বাকি টাকাটা যদি বলে যে আমার বাবার অথবা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে স্যার, তাহলে কি হবে না? হ্যাঁ হবে, ভাইয়ের কাছে নিলে তো সেটা ভাইয়ের ফাইল লাগবে তো, ভাই তার ফাইলে দেখাবে আমি ভাইরে দিছি, এ ভাই বলবে আমি বাড়ি করার জন্য টাকা পাইছি ভাইয়ের কাছ থেকে, তাহলে তো ওয়েল এক্সপ্লেইনড। না, তাদের ধরেন স্যার, স্যার ক্যাশ টাকাই রিজার্ভ থাকে, সেই জায়গা থেকে টাকাটা দিয়ে দিছে কে দিছে বুঝলাম ওনার। না। না, অনেকে তো স্যার রিটার্ন দেয় না, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, রিটার্ন সাবমিট করে না। কাজ হবে সেই না। ভাই ধরেন না দিয়ে না, দিছে শোনেন স্যার, এরকম। শোনেন শোনেন শোনেন, আপনি একটু আগের কথা শোনেন নাই। আপনি যে একটু আগে পড়াইছি, আপনি ভালো করে শোনেন নাই, যে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এই 4টা সম্পর্কের মধ্যে যদি কোনো দান সংগঠিত হয় বা লোন সংগঠিত হয়, লোনের কথা তখন বলি নেই, এখন বলতেছি, লোন সংগঠিত হয়, তাহলে সেই দান বা লোন গ্রহণের উপরে কোনো আয়কর দিতে হবে না, সত্য, তবে এই তবেটাই আপনি শোনেন নাই। তবে উভয় হ্যাঁ, রিটার্নে ওইটা তাহার, শুনছি স্যার, ওগুলো বলছি, শুনছেন হ্যাঁ তাইলে কি শুনছি। আবার প্রশ্ন করেন কেন? উভয় রিটার্নে তাহার প্রতিফলন থাকিতে হইবে। আর আপনি আমারে কি কইতেছেন, স্যার আমি পাইছি কিন্তু আমারে যে দিছে তার রিটার্নই নাই? হবে না, শেষ, হবে না। এই ধরনের তো অনেক লোক আছে স্যার, ক্যাশ অনেক আছে কিন্তু কোনো রিটার্ন কথায় কাজ দেয় হবে না। না। আপনি এই আজকের ক্লাসের পরে সবাই এইভাবে উপদেশ দেবেন যে রঞ্জন স্যার পড়াইছে, এরকম রেফারেন্স দিয়ে পড়াইছে, যে হবে না, কাজ হবে না। আর একটু কথা বলে কিছু মনে করেন, অনেক বিজনেসম্যান আছে, অনেক ক্যাশ আছে, কিন্তু উনারা রিটার্ন দেয় না। অনেক আছে, পাওয়া যায় সারা হুম। বাংলাদেশ। তারপরে 67-4, ডিফারেন্স বিটুইন ফেয়ার মার্কেট ভ্যালু, এটা এটা দরকার নেই, এটা মানে আপনার পরীক্ষা পারপাসেও দরকার নেই, ওটা বাস্তবেও নেই। তারপরে গুডউইল মানি, কম্পেনসেশন অর ড্যামেজেস অর ক্যান্সেলেশন, টার্মিনেশন অফ কন্ট্রাক্ট ইত্যাদি। কোনো লাইসেন্স যদি বাতিল হয়ে যায় এবং সরকার থেকে যদি তার জন্য কোনো মানে কম্পেনসেশন পাওয়া যায়, ক্ষতিপূরণ পাওয়া যায়, সেটা এইখানে মানে এটা এখানে ট্যাক্স হবে।
ইত্যাদি আর কি। তারপরে দেখেন 67-6 স্যালামি প্রিমিয়া। অনেক সময় আপনি নিউ মার্কেটের যে বইয়ের দোকান, মল্লিক ব্রাদার্স, তারপরে আরো জানি কি কি দোকানগুলো, আইডিয়াল, ধরেন এটা ওই দোকানের পজিশন বিক্রি হয়ে যাচ্ছে, এখন ওই মানে বইয়ের দোকানটা উঠে উঠে যাচ্ছে। এখন এখানে আরেকজন এটা বইয়ের দোকান দিবে, তার কাছে পজিশন, ছোট্ট একটা স্লিপে পজিশন হস্তান্তর হয়, এবং দেখা গেল যে 1 কোটি টাকায় পজিশনটা দিয়ে দিছে। ওই ওই সব জায়গার দোকানগুলো বিক্রি হয় না, পজিশন হস্তান্তর হয়। এগুলো শুনছেন কিনা আমি জানি না। পুরান ঢাকা তো এরকম মানে ছোট কাটরা, বড় কাটরা, ওইসব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, যাই হোক, তো সেই পজিশন হস্তান্তর করে যদি কোনো স্যালামি পাওয়া যায়, তো সেই যেটা স্যালামি পাবে সেটা সরাসরি এইখানে হিট করবে, ইনকাম ফ্রম আদার সোর্সে এসে হিট করবে, বুঝছেন? ওইটা যদি বিক্রি করতো, দোকানটা যদি বিক্রি হয়ে যেত, জায়গাটা বিক্রি হতো, এবং সেটা যদি দলিল হইতো সাব রেজিস্ট্রারের কাছে, তাইলে হয়তো ক্যাপিটাল গেইন। কিন্তু সেটা হচ্ছে না, পজিশন হস্তান্তর হইতেছে। কয় কয় বছরের জন্য? 10 বছরের জন্য। হয়তো লিজ, এটা 50 বছরের জন্য মানে একজনে মানে পজিশন নিয়ে নিচ্ছে, তার বিপরীতে সে স্যালামি দিছে 2 কোটি টাকা, তো সেই স্যালামিটা এই হেডে ইনকাম হবে, বুঝছেন? আচ্ছা, তারপরে আসেন 67-7। 67-7 বলছে যদি কোনো ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিশন করতে গিয়ে, প্রকিউরমেন্ট করতে গিয়ে মানে টিডিএস করা না হয়, তাহলে সেটা ওই এই ধারাতে অন্যান্য উৎসের আয় হিসেবে গণ্য হবে। এটা আপনাদের পড়ানো হয়েছে গত গত কবে, পরশুদিন না কবে যেন, যে সেখানে আমরা পড়াইছিলাম যে কোনো এক্সপেন্ডিচার, যে কোনো রেভিনিউ এক্সপেন্ডিচার, ধরেন বেতন, বাড়ি ভাড়া ইত্যাদি, বা আপনার স্টেশনারি পারচেজ, বা যাই হোক না কেন, যেখান থেকে আসলে ট্যাক্স কাটার কথা কিন্তু কাটা হয়নি, তাহলে সেটা 55 ক ধারায় ডিজেলাও হবে, ডিজেলাও হয়ে তার শোন আয়ের সঙ্গে যোগ হবে। এটা পড়ানো হয়েছিল। এখন যেটা পড়াচ্ছি সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার না, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে কি? একটা বিল্ডিং, ধরেন একটা কোম্পানি তার একটা ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করছে, কত টাকায়? 5 কোটি টাকায়। এইটা কি সে নিজে তৈরি করছে? না, সে একটা ঠিকাদারকে দিয়ে তৈরি করছে। তার ঠিকাদারি পেমেন্টের সময় তো তার ট্যাক্স কাটা উচিত ছিল, সে ট্যাক্স কি কাটছে? না, কাটে নাই। যদি না কাটে, ডিসিটি এই পুরো বিল্ডিংটা যোগ করে দেবে ইনকামের সাথে, ইনকাম ফ্রম আদার সোর্স, 5 কোটি টাকা। বোঝেন অবস্থা? মানে ডিসিটির হাত কত লম্বা আপনি চিন্তাও করতে পারবেন না। পুরো বিল্ডিংটা যোগ করে দেবে। অপরাধ কি? সে বিল্ডিং যারে দিয়ে বানাইছে, যে ঠিকাদারকে দিয়ে বানাইছে, তাকে যে পেমেন্ট করছে 5 কোটি, সেখান থেকে যে 5% টিডিএস করার কথা ছিল সেটা করে নাই। এই অপরাধে পুরো 5 কোটি টাকাই তার যোগ যোগ হয়ে যাবে। এটা গেল 67-7। কোনো কোশ্চেন? স্যার এই ক্ষেত্রে ঠিকাদারের লাইবিলিটি না? না না না, ঠিকাদার থেকে কাটা উচিত ছিল আপনার, আপনি কাটেননি, আপনি অপরাধী, আপনি দাগী আসামি। সুতরাং শাস্তি যা হওয়ার আপনি আপনার হবে, সে যা রিটার্ন দিবে, কি করবে না করবে সেটা তার ব্যাপার। জি স্যার। তারপরে আসেন 67-8, ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস। বাংলা হচ্ছে দায় মুক্তি। সেটা কি? সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার এক ফ্রেন্ডের কাছ থেকে বা একজন আত্মীয়র কাছ থেকে একটা লোন নিছেন, তো লোন নেওয়া তো আপনার দায়। তো এটা যখন আপনার খুবই ঠেকা, তখন তাকে অনুরোধ করছেন, পরে সে টাকাটা দিছিল। কত টাকা দিছে? ধরেন 3 লাখ টাকা, কথার কথা, এনি অ্যামাউন্ট আর কি। তো এই 3 লাখ টাকা তো আপনি যখন রিটার্ন ফিল আপ করছেন, সেখানে লিখছেন যে লোন, প্রাইভেট লোন ফ্রম রিলেটিভ অমুক, কত টাকা? 3 লাখ টাকা, বা ফ্রম ফ্রেন্ড ইত্যাদি। তো ঠিক আছে, লোন দেখাইতে পারেন। এবং মানে এখন এখন তো নতুন আইন হয়েছে যে আপনি যদি লোন নেন, তারও ওইটা দেখাইতে হবে, মিলানোর জন্য আর কি। এখন ধরেন কথার কথা, যে আগে তো আর এত বিধিনিষেধ ছিল না, সামান্য লোন নিছেন, সেটা সবাই দেখায় দেয় ফ্রম ভেরিয়াস রিলেটিভস। তো এগুলা নিয়ে কখনো কোশ্চেন হতো না, আগে এরকম আইনগুলো তো কড়াকড়ি ছিল না। তো এখন যখন আপনি 3 লাখ টাকা ফেরত দিতে গেলেন, তখন ওই আত্মীয় তো আপনার কাছ থেকে কিছুতেই টাকাটা নিল না, দিতে পারলেনই না। উল্টা আরো সে বকাবকি করলো যে তোর বিপদের সময় তোরে সাহায্য করছি, তা এটা সাহায্য করে তো আমি ভুলেই গেছি, এবং এই টাকা তো তোর কাছ থেকে নেয়ার জন্য আমি তৈরি না, এবং আমি কোনোদিন জীবন থাকতে এই টাকা নেব না। তো যাই হোক, এগুলা যা ঘটছে ঘটছে, সে ফিরে আসছে। তো এখন একটা দায়, আজকে কি হলো তার? আজকে একটা ঘটনা ঘটছে, কি হয়েছে? আজকে তার দায় মুক্তি ঘটিয়েছে।
3 লাখ টাকার একটা দেনা ছিল, দায় ছিল, সেখান থেকে আসছে মুক্ত, উইদাউট পেইং এনি মানি। 3 লাখ টাকা ফেরত না দিয়েই আজকে দায় মুক্তি ঘটিয়েছে। আপনার আত্মীয় আপনাকে মুক্তি দিতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে ছাড়বে না। এই 3 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। বুঝছেন? স্যার এটা কেমন স্যার? বুঝলাম না স্যার। আরে বুঝবেন একটু না কেন? এটা তো অ্যাকাউন্টিং যদি করেন, আপনি জার্নাল এন্ট্রি করেন, তাহলেও তো আপনি আটকা পড়ে যাবেন। একটা দেনা আপনি টাকা পরিশোধ না করেই যদি দেনা থেকে আপনি মুক্তি লাভ করেন, তো ইনডাইরেক্টলি এটা তো আপনার ইনকাম। আপনি এটা জার্নাল এন্ট্রি দেন তো, এটার অ্যাকাউন্টিং স্যার ট্রিটমেন্ট এটা তো করেন। ব্যবসা হিসেবে ঠিক আছে, এখন আমি যদি পার্সন হিসেবে এটা দিয়ে পার্সন হিসাবেই তো বলতেছি, আপনার IT10B থেকে আপনি এই দেনাটা অমিট করবেন কিভাবে উইদাউট পেইং এনি মানি? আপনার যে সম্পদ বিবরণী, ব্যক্তিগত রিটার্ন সাবমিট করেন, আপনার সম্পদ বিবরণী, আপনার IT10B, সেখানে তো এ যাবৎ এটা দায় হিসাবে দেখানো ছিল 3 লাখ টাকা। আজকে এই দায় থেকে আপনি সরায় ফেলতেছেন। তাহলে দায় সরানোর নিয়ম কি জানেন? একদিকে দায়টা সরে যাবে, আর একদিকে আপনার যে ক্যাশ আছে, সেই ক্যাশ থেকে 3 লাখ টাকা কমে যাবে, কিন্তু ক্যাশ থেকে 1 টাকাও কমে নাই। তাহলে মিলবে কিভাবে? এটা বাট্টা এটা তো বাট্টা আপনার, পাইছে তোর বাকি প্রাপ্ত বাট্টা অন্যান্য আয়। হ্যাঁ, বুঝছেন? জি স্যার। ওটা তারপরে, জার্নাল এন্ট্রি দিয়ে দেখেন ভাই, বুঝে যাবেন। হুম, এটা তো আপনার এটা ইনকামে হিট সেটা করবেই বুঝছি আপনি। স্যার, হ্যাঁ, সেটা আপনি যদি বুঝছি বাস। অ্যাকাউন্টিং সেন্সে চিন্তা করেন, সেখানেও আপনার এটা ইনকাম। আচ্ছা, তারপরে আসেন উইনিং ফ্রম লটারি। আপনার লটারির যদি পুরস্কার পান, আপনি প্রাইজ বন্ডের লটারি পান, অথবা বন্ধুতে বন্ধুতে বেট ধরে যেটা পান, বেটিং, গ্যামলিং, মানে যে কোনো ধরনের, তারপরে হাউজি, এইসব খেলা থেকে বা এই থেকে, জুয়া থেকে যদি আপনি কোনো টাকা পয়সা পান, সেটা এই হেডে ইনকাম হবে। 67(9) ধারায় এটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে। তারপরে আসেন 67(10). এখানে বলছি ইকুইটি রিসিভ ফ্রম শেয়ার হোল্ডার ইন ক্যাশ। কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কোনো শেয়ার হোল্ডারের কাছ থেকে যদি নগদ টাকা নিয়ে তাকে পেইড অফ ক্যাপিটাল ইস্যু করে, তাহলে ওই মানে শেয়ার হোল্ডারের কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি হবে কোম্পানির। আইনে বলা আছে যে মানে শেয়ার হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকিং চ্যানেলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে শেয়ার মানির টাকা আসতে হবে। তো যদি তা না হয়, যখন প্রথম একটা কোম্পানি ফরমেশন হলো, সে প্রথম ফরমেশনের পরে ওই কোম্পানি রিটার্ন সাবমিট করলো, এই রিটার্ন সাবমিট করলে ডিসিটির চোখ থাকে পেইড অফ ক্যাপিটালের উপরে। ডিসিটি জিজ্ঞেস করে যে এই যে কোম্পানি পেইড অফ ক্যাপিটাল রেজ করলো, তার 2জন শেয়ার হোল্ডার, স্বামী স্ত্রী 2জন শেয়ার হোল্ডার, এই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের মানে শেয়ার মানির এই যে পেইড অফ ক্যাপিটালের টাকাটা আসছে? যদি এসে থাকে, আমাকে 2টা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, শেয়ার হোল্ডারের ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন, কোম্পানির ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসেন। আমি দেখব যে শেয়ার হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে টাকাটা গেছে। 2টা ব্যাংক অ্যাকাউন্টে আনছে, দেখা গেল 1 পয়সাও মানে ব্যাংকিং চ্যানেলে যায় না। তো এই যে পেইড অফ ক্যাপিটালটা কিভাবে হলো? বলে ক্যাশে হয়েছে কাজ, সাথে সাথে জবাই। কোন ধারায় জবাই? 67(10) ধারায়। নগদ টাকা নিয়ে যদি শেয়ার ইস্যু করে, কার জবাই হবে? কোম্পানির জবাই হবে, ওই ব্যক্তির কিচ্ছু হবে না। সুতরাং সাধু সাবধান। বুঝছেন? কোনো কোশ্চেন? 67(10)। তখন স্যার এই যে আয়টা, স্যার এই আয়টা কোম্পানি ইনকাম ফ্রম আদার সোর্সে ইনক্লুড হবে স্যার? ইনক্লুড হবে, হ্যাঁ। জি ভয়াবহ ক্ষতি হবে, ওই কোম্পানির ভয়াবহ ক্ষতি হবে। ডিসিটির হাত কত লম্বা আপনি বুঝতে পারছেন? সে একদিকে বিল্ডিং যোগ করে দিচ্ছে অ্যাসেট সাইড থেকে 5 কোটি টাকা, আর বাম দিক থেকে লায়াবিলিটি ক্যাপিটাল সাইড থেকে 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল যোগ করে দিচ্ছে, যোগ করে ট্যাক্স করে দিচ্ছে। তো স্যার ডিসিটি পেইড আপ ক্যাপিটালের উপরে তো এই যে আপনার এই ইনকামের উপরে তো এর আগে কোম্পানি একবার ট্যাক্স দিচ্ছে। কোথায়? না না, কোম্পানির এটা ইনকাম না তো। কি বলে না বলে, এটা ব্যক্তির ইনকাম। আপনি উল্টোপাল্টা বলতেছেন। স্যার এখানে শেয়ার হোল্ডারের কথা যেটা বলছেন, শেয়ার হোল্ডার সে 2জনের কথা বলছেন। হ্যাঁ, দুজনের কথা বলছি, মিস্টার এ, জরিমানাটা মিস্টার তো বি। হচ্ছে কোম্পানির, হ্যাঁ, জরিমানা কোম্পানির হচ্ছে না মানে। জরিমানা কোম্পানির হচ্ছে এই কারণে, কোম্পানির, আপনি আইনটা ভালো করে শোনেন এবং মানুষকে শিখাবেন। কোম্পানির যদি আপনি কোনো অ্যাডভাইজার হন, তাদের শিখাবেন যে হে কোম্পানিগণ, তোমরা যখন কোম্পানি ফর্ম করিবা, তোমরা নগদ টাকা ধরিবা না, নগদ টাকা ছোঁয়া নিষেধ, টাকা আসতে হবে ব্যাংকিং চ্যানেলে।
যদি ব্যাংকিং চ্যানেলে না আসে তাহলে ওই কোম্পানির ক্ষতি হবে। কোম্পানির পুরো পেইড অফ ক্যাপিটাল ডিসিটি এই ধারায় যোগ করে দেবে। আপনি একটা কথা বলতে পারেন যে স্যার এই যে মিস্টার এ এবং মিস্টার বি তারা যে পেইড অফ ক্যাপিটাল ঢাললো, একজনে 5 কোটি একজনে 5 কোটি 10 কোটি, ওই টাকা তো তাদের ট্যাক্সড মানি। হ্যাঁ বুঝছি, ট্যাক্সড মানি, এই জন্য তো তাদেরকে ক্ষতি করা হচ্ছে না, তাদেরকে জবাই করা হচ্ছে না। কি বুঝছেন আপনি নাকি বোঝেন নাই? স্যার জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে আসেন 67-11, লোন রিসিভড বাই এনি অ্যাসেসি আদার দ্যান ইন্ডিভিজুয়াল, আদার দ্যান ব্যাংক ট্রান্সফার। তার মানে কোম্পানি, আদার দ্যান ইন্ডিভিজুয়াল মানে হলো কোম্পানি। কোনো কোম্পানি যদি কারোর কাছ থেকে লোন নেয় বা অন্য কোনো সিস্টার কনসার্ন থেকে লোন নেয়, তাহলে পুরো টাকাটাই তার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে না নিয়ে থাকে, তাহলে ওই পুরো লোনটাই যোগ হয়ে যাবে। ধরেন একটা কোম্পানি তার আরেকটা কোম্পানির সিস্টার কনসার্ন থেকে সে 1 কোটি টাকা লোন নিছে, এই লোনটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে ওই কোম্পানি থেকে এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে আসতে হবে। যদি না আসে, যদি এটা নগদে নিয়ে থাকে, তাহলে পুরো টাকাটাই এই 67-11 ধারায় যোগ হবে, যোগ হয়ে ট্যাক্স হবে, ইনকাম ফ্রম আদার সোর্স। কিন্তু নিচে একটা কথা বলা আছে, যদি পরের বছর আবার এই লোনটা ফেরত দিয়ে দেয়, তাহলে যে বছরে ফেরত দিবে ওই বছরের আবার ইনকাম থেকে মাইনাস হবে। এই বুঝছেন? স্যার এই গেল। তারপরে দেখেন বাইং হায়ারিং মোটর কার জিপ অফ এ কোম্পানি, মানে এটা একটা অদ্ভুত জিনিস। কোনো কোম্পানি সে যদি কোনো গাড়ি কিনে, কোনো প্রাইভেট কার বা জিপ কিনে, তাহলে বলছে তার পেইড অফ ক্যাপিটালে 10%-এর বেশি টাকা দিয়ে কিনতে পারবে না। এখানে শুধু পেইড অফ ক্যাপিটাল না, পেইড অফ ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং রিটেন আর্নিংস, তো এগুলো সব কিছু মিলে যা তার 10%-এর বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না। যদি 10%-এর বেশি টাকা দিয়ে কিনে তাহলে কি ক্ষতি হবে? ধরেন মানে পেইড অফ ক্যাপিটাল কত? পেইড অফ ক্যাপিটাল একটা কোম্পানি হলো 1 কোটি টাকা। তো এইখানে যেটা বলছে, ধরেন একটা কোম্পানির পেইড অফ ক্যাপিটাল কত? 1 কোটি টাকা। ভালো করে শোনেন আমার কথা। ধরেন এই কোম্পানি 1 কোটি টাকা পেইড অফ ক্যাপিটাল, তার কোনো জেনারেল রিজার্ভ বা রিটেন আর্নিংস নাই, আমি সহজ করি বিষয়টা। এখন সে একটা, তার এমডি সাহেবের জন্য একটা গাড়ি কিনছে কোম্পানি। কত টাকায় গাড়িটা কিনছে? গাড়িটা কিনছে 30 লাখ টাকায়। পেইড অফ ক্যাপিটাল কত? 1 কোটি টাকা। আইনে কি বলছে? যে 10%-এর বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না। তাহলে 1 কোটি টাকা 10%-এ আসে কত? 10 লাখ টাকা। তাহলে গাড়ি কিনছে কত টাকায়? 30 লাখ টাকায়। ডিফারেন্স কত? 20 লাখ টাকায়। 20 লাখ টাকার 50%-এ আসে কত? 10 লাখ টাকা। তাহলে 10 লাখ টাকা তার ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে। এরকম ধরেন একই বছরে সে আরেকটা গাড়ি কিনছে, সেই গাড়িটা কত টাকায় কিনছে? সেই গাড়িটা কিনছে ধরেন 45 লাখ টাকায়। তাহলে এই গাড়ির জন্য কত টাকা আবার ইনকামের সাথে যোগ হবে? ওই 45 লাখ মাইনাস 10 লাখ, মানে পেইড অফ ক্যাপিটাল হচ্ছে 1 কোটি, 1 কোটি 10%-এ আসে 10 লাখ। তাহলে 45 লাখ মাইনাস 10 লাখ সমান সমান 35 লাখ। এই 35 লাখের 50%-এ আসে 17.5 লাখ। 17.5 লাখ টাকা ইনকামের সঙ্গে যোগ হবে। এরকম যতগুলা গাড়ি কিনবে প্রতিটা গাড়ির জন্য আলাদা আলাদা ভাবে এইভাবে ক্যালকুলেশন করে ইনকামের সঙ্গে যোগ হবে, একত্রে না। দেখেন স্যার বুঝছেন কিনা। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার সেটা হচ্ছে স্যার ধরুন আমি একটা কোম্পানি এই বছর তার সিস্টার সিস্টার কনসার্ন থেকে একটা লোন নিল ক্যাশে। তো এই বছর তো এটা আয় হিসাবে গণ্য করা হলো এবং সেটা এটার উপরে আপনার ট্যাক্স দেওয়া হলো 10,000 টাকা ধরলাম। পরবর্তী বছর এই কোম্পানি ওই টাকাটা পরিশোধ করলো, তখন সেটা ইনকাম থেকে মাইনাস করা হচ্ছে, রাইট। কিন্তু হ্যাঁ। যে বেশি পাওয়া যাবে আবার এই 10,000 টাকা যে কাটলো এই বছর ডিসিটি। না না, পরের বছরে ওই কোম্পানির ইনকাম হয়েছে যা, সেখান থেকে ওই যে লোনটা ফেরত দেওয়ার কারণে ওইটা বিয়োগ হবে, ইনকামটা কমে যাবে পরের বছর। স্যার কিন্তু পূর্ব
পূর্ববর্তী বছরের যে এই ট্যাক্স কেটে ছিল স্যার, এই লোনটাকে আয় হিসাবে ধরে 10,000 টাকা কথার কথা। না, কেটে ছিল না, দিয়েছিল। জি স্যার, দিয়েছিল আর কি স্যার, হ্যাঁ, তখন তাকে কি ট্যাক্স রিবেট পাবে আর? হ্যাঁ পাবে। আপনি খালি 10,000 টাকার দিকে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান। জি আপনি যা স্যার। বলি তাই শোনেন। সেটা হলো, জি আমি আপনাকে বলি, সেটা হলো এই বছরে কোম্পানির নর্মাল ইনকাম কত? নর্মাল ইনকাম ধরেন 50 লাখ টাকা। তাইলে এই 10 লাখ লোন নিয়ে সে এটা ঝামেলায় পড়ছে। এই লোনটা যোগ হয়ে গেল, তাইলে ইনকাম হলো কত? 60 লাখ টাকা। 60 লাখ টাকার উপরে যা ট্যাক্স আসে তা তাকে দিতে হবে। তাতে ওই 10 লাখের উপরে যা পড়লো তো পড়লো, তার দিকে তাকানো যাবে না। মানে আপনি যেরকম যেদিকে তাকাইতেছেন ওইদিকে তাকানো যাবে না। আপনি ট্যাক্সের দিকে হইলো আপনার ফোকাস, ওই ফোকাস সরান। আপনি যা বলি তাই শোনেন। এই বছরে 10 লাখ টাকা সে লোন নিছে, এরকম জানতো না, তো এটা যোগ হয়ে গেছে। যোগ হয়ে তারপরে যা ট্যাক্স হয় হবে। পরের বছর আবার তার ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকা থেকে এই 10 লাখ টাকা মাইনাস হবে। 10 লাখ টাকা যেহেতু লোন ফেরত দিয়ে দিছে, তাহলে পরের বছরে তার যদিও 1 কোটি টাকা ইনকাম, কিন্তু ইনকাম হবে 10 লাখ টাকা বাদ দিয়ে 90 লাখ টাকা। এই 90 লাখ টাকার উপরে যা ট্যাক্স হয় তাই হবে। কিছু বুঝছেন? জি স্যার, বুঝছে। তার মানে ওইখানে পূর্বের ট্যাক্সের হিসাবটা ভুলে যাইতে হইব স্যার, ভুলে আলাদা যেতে হিসাব। হবে। ট্যাক্স জি মাথায় আনা যাবে না, আপনি খালি ট্যাক্স ট্যাক্স করতেছেন, সেটা করা যাবে না। আপনি মাথায় রাখবে ইনকাম ইনকাম। জি স্যার। জি বুঝছেন? স্যার। ট্যাক্স যা হয় হবে। এবছর 27.5%, আগামী বছর তো ট্যাক্স রেট কমে এটা 22%ও হতে পারে। মানে কথার কথা, তাই না? জি সুতরাং স্যার। তার আপনি যেভাবে রিজিড, যে স্যার আমি 10,000 টাকা ওই ওই 10 লাখ টাকার উপরে 10,000 দিছি, আমার ওই টাকাটাই ফেরত লাগবে স্যার পরের বছর। আপনার ভাবখানা এরকম আর কি। এটাই চিন্তা করছিলাম। বুঝি তো আমি। ওটা হবে না। আচ্ছা, তাইলে এই যে যেটা বললাম যে গাড়ি কেনার বিষয়টা, সেটা তো বুঝছেন তো? মানে 67-12 জি স্যার, এটা ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আচ্ছা, এখন আসেন 67-13। 67-13-তে যেটা বলছে, কোনো ব্যক্তি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ লোন নিয়ে থাকে সারা বছরে, 1 বছরে আর কি, তাহলে এটা জায়েজ। এই লোনটা সে দেখাতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই এটা। কিন্তু 5 লাখ টাকার উপরে যদি নিতে হয় তাহলে তাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে, ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। এখন আমি দুইটা উদাহরণ দেই, তাইলে আপনি বুঝবেন। এক লোক ধরেন 3 বন্ধুর কাছ থেকে 6 লাখ টাকা নিছে, 2 লাখ 2 লাখ 2 লাখ মরছে। মরছে মানে পুরাটাই মরছে। বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত নগদে লোন নেওয়া যাবে। এই যে তিনজনের কাছ থেকে নগদে লোন নিল 6 লাখ টাকা, পুরো 6 লাখ টাকাই যোগ হয়ে যাবে। এমন না যে 5 লাখ টাকা বাদ দিয়া 1 লাখ টাকা যোগ হবে, নো, নট দ্যাট। এটা গেল একটা। আমি এক্সাম্পল সহকারে পড়াইতেছি আপনাকে। নাম্বার টু, ধরেন সে জানতো না, একজনের কাছ থেকেই সে 7 লাখ টাকা লোন নিছে এবং নিছে ক্যাশে, মরছে। যেহেতু 5 লাখ টাকার বেশি সে লোন নিছে, সুতরাং পুরো 7 লাখ টাকাই যোগ হয়ে যাবে। 5 লাখ টাকা পর্যন্ত নগদে নিতে পারতো, তাতে কোনো অসুবিধা ছিল না। 5 লাখ টাকার উপরে গেলেই তাকে নিতে হবে ব্যাংকিং চ্যানেলে, এটা হচ্ছে ল। এবং এই ল ব্রেক করার কারণে তার পুরোটাই ইনকাম হিসেবে হিট করবে। তবে ওই যে 4টা সম্পর্ক, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এদের মধ্যে যদি মানে লোনটা হয়ে থাকে, তাহলে এই লোনটা ব্যাংকিং চ্যানেলে হতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। তারা নগদ নগদ লোন যদি দেখায় যে পিতার নিকট হইতে 12 লক্ষ টাকা নগদ লোন প্রাপ্তি, এটা ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। শুধু শর্ত একটাই, বাবাও দেখাবে যে ছেলেকে লোন 12 লক্ষ টাকা, আবার ছেলেও দেখাবে বাবার নিকট হইতে লোন, হয়ে গেল, শেষ। স্যার এইখানে যেমন 4 লক্ষ টাকা যদি আমি ফ্যামিলির মেম্বার যারা আছে তাদের বাইরে থেকে নিই, আর 2 লক্ষ টাকা যদি আমি ফ্যামিলি মেম্বার থেকে নিই, ওই ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল? এটা ভালো কোশ্চেন, কি বলেন? মানে 4 লক্ষ টাকা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে নিলাম ফ্যামিলি মেম্বারের বাইরে, আর 2 লক্ষ টাকা আমি আমার ফ্যামিলি মেম্বার আমার বাবার কাছ থেকে নিলাম, ওই ক্ষেত্রে ট্রিটমেন্টটা স্যার? এই ক্ষেত্রে এটা হবে না। এই ক্ষেত্রে এটা হবে না, যেহেতু দুইটা সেপারেট হয়ে যাচ্ছে। যে আপনি আম, মানে 2 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বাবার কাছ থেকে, আর সেইটা দুইটা রিটার্নই তার প্রতিফলন আছে, তাহলে এটা তো আপনি নিতেই পারেন। আর বাকি রইল 4 লাখ। এই 4 লাখ টাকা তো 5 লাখ টাকার সিলিং এর মধ্যে।
সুতরাং সেটা হিট করার কথা না, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যদি সে মানে বাকিতে নিয়ে থাকে এবং 2 বছরের মধ্যে যদি পে না করে, তাহলে তার পরের বছর সেটা আয় হিসাবে গণ্য হবে। বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলি। ধরেন রামপুরায় এক লোক বাড়ি করছে 4 কোটি টাকা দিয়ে। তো 4 কোটি টাকা তারে ধরা হয়েছে। তারে যখন ধরলো যে আপনি টাকা পাইছেন কই, সে বললো আমার তো কোনো টাকা নাই। তো টাকা নাই তো বাকি কিভাবে? বলে সবাই আমার বাকিতে মাল দিছে, ইট বালি সিমেন্ট রড যা যা আছে সব দোকানে টাকা পায়, মানে অনেক দোকানে টাকা পায় আমার কাছ থেকে। আমি 4 কোটি টাকা এরকম দোকানদারদের কাছ থেকে সব বাকিতে নিয়ে আমার বিল্ডিং উঠে গেছে। কি মজা! এটার নাম হলো বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। মানে বিল্ডিং তৈরি করতে যে ম্যাটেরিয়াল দরকার হয়, সেই ম্যাটেরিয়াল যদি বাকিতে খরিদ করা হয়, তাহলে সেই বাকি টাকা 2 বছরের মধ্যে অবশ্যই পরিশোধ করিতে হইবে। 2 বছরের মধ্যে যদি পরিশোধ না করে, তাহলে ধরে নিবে আসলে ভুয়া, কেউ টাকা পায় না, আসলে এগুলো ফলস, এগুলো বানানো। বুঝছেন? সেটা যাই হোক, সেটা যে জাম মনে করে তাই। কিন্তু আইনে বলছে যে 2 বছরের মধ্যে যদি পরিশোধ করা না হয়, তাহলে তার পরের বছরে এটা আয় হিসাবে গণ্য হবে। যদি আপনার অথবা কথার কথা, সে 4 কোটি টাকা এরকম ইট বালি সিমেন্ট রড এগুলার জন্য সে দেখাইছে, অথবা এমন আছে যে 4 কোটি টাকা দা বাড়ি তৈরি করছে, এর ভিতরে 2.5 কোটি টাকা দেখাইছে এরকম মানে বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল পারচেসড, মানে যেটা বাকিতে অন ক্রেডিট, আর বাকি 1.5 কোটি টাকা তার ফাইলে ছিল। এখন এই যে 2.5 কোটি টাকা বাকিতে মাল খরিদ, বাকিতে ম্যাটেরিয়াল খরিদ, তো এই টাকা পরবর্তী 2 বছর, যে বছরে সে দেখাইছে তার পরের 2 বছরের মধ্যে অবশ্যই শোধ করতে হবে। শোধ না করলে তার পরের বছরে এটা আয় হিসাবে গণ্য, অথবা আংশিক শোধ করছে, আংশিক শোধ করে নাই, যেটুকু শোধ করে নাই ওইটা আয় হিসাবে গণ্য হবে। দেখেন কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, লাস্ট এটা এটা হলেই আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স। আমার মনে হয় অনেক বকবক করতেছে, তো একটু মানে 5 মিনিটের জন্য হলেও একটু ব্রেক দরকার। তারপরে দেখেন লাস্ট যেটা, ইফ ট্যাক্স এক্সেম্পটেড অর রিডিউস ট্যাক্স রেট ইনকাম শোন এট রিভাইজ রিটার্ন। ধরেন এক লোক রিটার্ন দাখিল করলো, তো কি কি ইনকাম তার? তার ইনকাম হলো সফটওয়্যারের ব্যবসা থেকে। আপনারা সবাই জানেন যে সফটওয়্যারের ব্যবসা থেকে যদি ইনকাম হয় সেটা সম্পূর্ণ করমুক্ত আগামী 2027 সাল পর্যন্ত। এখন সে এখানে ইনকাম দেখাইছে কত? 1 কোটি টাকা। 2 দিন পর তার মনে হইলো যে এইটা তো আমি যাই ইনকাম দেখাই আমার তো কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে খামাখা 1 কোটি দেখাইছি কেন, এটা 10 কোটি দেখাই। 10 কোটি দেখাইলেও তো আমার ট্যাক্স নেই। এই রিয়েলাইজেশনটা আসছে তার 2 দিন পরে। তো পরে সে একটা রিভাইজ রিটার্ন দিল যে না থুক্কা, আমার ইনকাম হলো 10 কোটি, তো কাজ হবে না। এই যে রিভাইজ রিটার্ন দিয়ে সে করমুক্ত আয় বাড়ালো, ওই বাড়তি 9 কোটি টাকার উপরে এখন 27.5% হারে যদি কোম্পানি হয়, 27.5%, বা নর্মাল ব্যক্তি যদি হয়, তাহলে এতে তাকে ট্যাক্স দিতে হবে, এটা করমুক্ত হবে না। সে যদি 10 কোটি টাকাই তার ইনকাম হবে, সে প্রথম বোঝে নাই কেন? সুতরাং পরে বুঝলে কাজ হবে না, সময় গেলে সাধন মেলে না। বুঝছেন? একই কথা প্রযোজ্য কিন্তু মানে রিডিউস ট্যাক্স রেটের বেলায়। যেমন একটা গার্মেন্টস, তার রিডিউস ট্যাক্স রেট 12%, বা একটা টেক্সটাইল তার 15% ট্যাক্স রেট, রিডিউস ট্যাক্স রেট। তো যাদের রিডিউস ট্যাক্স রেট বা একেবারে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, তারা যদি রিভাইজ রিটার্নে বাড়তি ইনকাম শো করে অরিজিনাল রিটার্ন থেকে, তাহলে বাড়তি ইনকামটা সেটা নর্মাল রেটে ট্যাক্স হবে। বুঝছেন? এই কারণ গার্মেন্টসের যেখানে 12%, যেটা বাড়তি ইনকাম শো করলো ওইটার উপরে 27.5% হারে ট্যাক্স দিতে হবে। মানে বিষয়টা অনেকটা এরকম আর কি। স্যার কোনো ভুলবশত যদি হয় তাইলেও এরকম? হ্যাঁ, তাইলেও এরকম। তাহলে এইটাও আপনাকে পাঠিয়ে দেবো, বুঝছেন? এই যে এইটা ডিমড ইনকাম ফ্রম আদার সোর্স, আপনাদের যা পড়ালাম সব কিন্তু একটা সেকশন থেকে। সেই সেকশনটা হচ্ছে 67।
বুঝছেন? তো স্যার আগে এটা ছিল সেকশন 19, মানে আগের আইনে আর কি। এই তাইলে আমাদের মানে সবগুলা পড়ানো শেষ, হেডস অফ ইনকাম পড়ানো শেষ, একটা অঙ্কও করানো হলো, ওটা কারেকশন করে আপনাকে পাঠিয়ে দেবো। এগুলো যা পড়ানো হয়েছে সবই আপনাকে পাঠিয়ে দেবো আজকেই। আপনাকে এই যেটা এখন যেটা দেখতে এটা পাঠাবো, ক্যাপিটাল গেইন যেটা পড়ানো হয়েছে ওইটা পাঠাবো, শুধু অঙ্কটা পাঠাইতে হয়তো ওটা কারেকশন করে তারপরে পাঠাবো। এই আমরা মনে হয় যে 5 মিনিটের একটা ব্রেক নেই, কারণ আর পারতেছি না। জি একটু স্যার 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার আসতেছি, তখন উম, দেখা যাক আপনার কি করব। কারণ হয় কি, আমাদের যদি আজকে পঞ্চম দিন হয়ে থাকে, আর 4 দিন কিন্তু আমরা পাবো। কারণ ওই যে এই থেকে আইসিবি থেকে যে আমাকে দিছে 9 দিনের মধ্যে শেষ করতে হবে, সুতরাং মানে টানতে হবে একটু জোরে, বুঝছেন? জি স্যার ঠিক আছে স্যার। এই তো ঠিক আছে, একটা 5 মিনিটের ব্রেক, একটু মানে ঘোরাঘুরি করে।